শিক্ষা দিতেই হবে দেখছি। কি করবি তুই? আজকেই ব্যাটার একটা ব্যবস্থা নিব। ওই দিনের মতো ভার্সিটি ছুটি হলে জান্নাত ওর বান্ধবীদের বিদায় করে বাসায় চলে আসলো। আর এসেই ওর বাবার রুমে চলে আসলো। কিরে মা, কখন আসলি? এই তো আব্বু, এখন আসলাম। তা কিছু বলবি? কয়েকদিন ধরে ইংলিশ সাবজেক্টে আমার একটু প্রবলেম আছে। আমি তো আগেই বললাম একটা স্যার রেখে দেই তোর জন্য, কিন্তু তুই তো না করে দিলি, বললি এখন লাগবে না। তখন তো আর জানি না যে এমন হবে। তা এখন কি চাস বল? ভার্সিটিতে একজন নতুন ইংলিশ স্যার এসেছেন, খুব ভালো পড়ান। ওনাকে বলো আমায় বাসায় এসে পড়াতে। স্যারের নাম কি? তামিম আহমেদ। আচ্ছা, আমি ওই স্যারের সাথে কথা বলে দেখছি। দেখছি না, এই স্যারের কাছেই আমি পড়বো, না হলে কিন্তু পড়বো না। আচ্ছা, ওই স্যারই তোকে পড়াবে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। তারপর জান্নাত ওর রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। এবার বেটা বুঝবে মজা। এদিকে জান্নাতের বাবা আমজাদ চৌধুরী ভার্সিটির প্রিন্সিপালের কাছে ফোন করে নতুন স্যারের নাম্বার নিয়ে ওই স্যারকে ফোন দিলেন। জান্নাতের বাবা এই শহরের টপ ধনীদের মধ্যে একজন। ভার্সিটির প্রিন্সিপালের সাথেও ওনার কিছুটা সম্পর্ক আছে, তাই মেয়ের বলা নতুন স্যারের নাম্বার নিতে দেরি হলো না। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে বসে রেস্ট নিচ্ছি, এমন সময় মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি তামিম? জি, আমার নাম তামিম, কিন্তু আপনি কে? আমাকে নিশ্চয়ই চিনবে, আমি আমজাদ চৌধুরী, জান্নাতের বাবা। আমজাদ চৌধুরীর নাম অনেকবার শুনেছি, এই শহরের নামকরা ধনীদের মধ্যে একজন, কিন্তু জান্নাত যে ওনার মেয়ে এটা জানতাম না। জান্নাত কি তাহলে আমার নামে ওর বাবার কাছে নালিশ করেছে, যার কারণে উনি আমায় ফোন দিলেন? করলে করুক, আমি তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। জান্নাতের কাছ থেকে শুনলাম তুমি নাকি ওদের ভার্সিটিতে নতুন জয়েন হয়েছো আর ওদের ইংলিশ ক্লাস নাও। জি, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি আমায় ফোন করলেন কিসের জন্য জানতে পারি? জান্নাতের নাকি ইংলিশ সাবজেক্ট কিছু প্রবলেম আছে, তাই ও তোমার কাছে পড়তে চাই। না করতে পারবা না, কিন্তু মেয়েটাকে আমি কথা দিয়ে ফেলেছি যে তুমি ওকে বাসায় এসে পড়াবা। আঙ্কেল, আমি সবেমাত্র ভার্সিটিতে জয়েন হলাম, কিছুদিন পর থেকে পড়ালে হয় না? যেভাবে ধরেছেন তাতে তো সোজাসুজি না করতে পারবো না, তাই এই কথা বললাম। দেখো, ও ছোটবেলা থেকে মাকে হারিয়েছে, তাই ছোট থেকে ওর কোনো কথা আমি অমান্য করিনি। তুমি প্লিজ না করো না বাবা। ওকে আঙ্কেল, আমি জান্নাতকে পড়াবো, কিন্তু আপনার বাসার ঠিকানাটা? এখানে এসে একটা বড় বাড়ি দেখতে পাবা, ওইটাই আমার বাসা। তা পড়তে কখন আসবা? সন্ধ্যা 7টার দিকে আসবো আঙ্কেল। ওকে, তাহলে রাখি, তুমি ঠিক সময়ে চলে এসো। বলেই কল কেটে দিলেন। কল কেটে দিয়ে মেয়ের রুমে গিয়ে খবরটা দিয়ে আসলেন আমজাদ সাহেব। খবরটা পেয়ে তো জান্নাত বেজায় খুশি। চাকরিতে জয়েন হলাম 2 দিনও হলো না, আর এই মেয়ে এখনই আমার কাছে পড়তে যাচ্ছে। ডাল মেয়ে জরুর কুছ কালা হ্যায়। ওই দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে ভার্সিটিতে গেলাম, কিন্তু জান্নাত নামের মেয়েটাকে ক্লাসে দেখতে পেলাম না। হয়তো আজ ভার্সিটিতে আসেনি। ভার্সিটি শেষে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আম্মুকে বলে জান্নাতকে পড়ানোর জন্য বাসা থেকে বের হয়ে আসলাম। জান্নাতের বাড়ির সামনে এসে ভিতরে ঢুকতে যাব, এমন সময় গেটের কাছে থাকা দারোয়ানটা আমার পথ আটকে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এখানে কি চাই? জি, আমায় আমজাদ চৌধুরী আসতে বলেছেন ওনার মেয়েকে পড়ানোর জন্য। আপনি এইখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলেই লোকটা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আবার সামনে এসে বলল, স্যার আপনাকে ভিতরে যেতে বলেছে। তারপর ভিতরে ঢুকে দেখি অনেক সুন্দর একটা বিশাল বাড়ি, চারদিকে বাগান আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এরা আমজাদ সাহেবের লোক। তারপর বাসার ভিতরে গিয়ে দেখি আমজাদ সাহেব সোফার মধ্যে বসে আছেন। আমাকে দেখেই বললেন, তাহলে তুমি জান্নাতের ইংলিশ টিচার? জি। মেয়েটা আমার একটু জেদি টাইপের, আর কারো কথা শোনে না। তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। আচ্ছা আঙ্কেল। চলো তোমাকে ও রুমটা দেখিয়ে দিয়ে আসি। তারপর উনি আমায় উপরের একটা রুমে নিয়ে এসে ঢুকলেন। দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো, আর বিছানার উপর একটা মেয়ে বসা। আরে এটাই তো জান্নাত। জান্নাত আমাকে দেখতে পেয়েই বিছানা থেকে উঠে বসলো। পরনে শর্ট প্যান্ট আর গায়ে একটা শার্ট। একবার দেখে চোখ নামিয়ে নিলাম। মামুনি, তোমার স্যার এসেছে, রেডি হয়ে পড়তে বসো, আমি গেলাম। বলেই আমজাদ সাহেব রুম থেকে চলে গেলেন। স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসেন। ওর কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখলাম একটা টেবিলে অনেকগুলো বই রাখা। ওইটাই গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। জান্নাত কিছুক্ষণ কি যেন করলো, সেদিকে আমি ধ্যান দিলাম না। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার সামনে চেয়ারটায় বসে পড়লো। কোনটা বুঝো না বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারের কিছুই বুঝি না।
ওকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বোঝানোর পর ওর দিকে তাকিয়ে দেখি ও এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? আর এতক্ষণ যা বুঝালাম বুঝতে পেরেছো, নাকি কোথাও কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না মানে আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবা? স্যার, আই লাভ ইউ। হোয়াট? বেয়াদব মেয়ে কোথাকার! স্যারকে কেউ এসব বলে? আরে স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয়। বলছি আই লাভ ইউ এর মানেটা কি? কোন ক্লাসে পড়ো এবার? ছাত্রী পড়াতে আসলেন, অথচ ছাত্রী কোন ক্লাসে পড়ে এটাও জানেন না? এই মেয়ে চুপ, একদম হাসবে না। যা বলছি তার উত্তর দাও। অনার্স প্রথম বর্ষে। অনার্সে পড়াশোনা করো, অথচ এই কথার মানে জানো না? জানি না বলেই তো জিজ্ঞেস করলাম, ফাজলামি করব কেন? এসব বাদ দাও, আর বলো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওইটার মানে বলবেন না? কোনটা? ওই যে একটু আগে বললাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি? পড়াতে মন দাও, না হলে তোমার আব্বুর কাছে গিয়ে বিচার দিব কিন্তু। বিচার দিলে এমন হল করব যে জীবনও ভুলতে পারবেন না। কিছু বললে? না, কই কি বললাম? আচ্ছা, এখন পড়াতে মন দাও। তারপর জান্নাতকে আবার ওই চ্যাপ্টারটা বোঝাতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পায়ে কে যেন বারবার সুরসুরি দিচ্ছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি ও এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে আছে। বিষয়টা আর পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর আবার পায়ে সুরসুরির অনুভব করলাম, তার সাথে টেবিলের নিচে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কি হলো স্যার? নিচে কি খুঁজছেন? না মানে মনে হলো পায়ে কি যেন একটা লাগছিল। কই, নিচে তো কিছুই নেই। জানি না কি থেকে কি হবে। আচ্ছা তুমি পড়ো। তারপর জান্নাতকে আরো কিছুক্ষণ পড়ানোর পর ওকে ছুটি দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবারটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে এসে সবাইকে একটা পড়া বুঝিয়ে দিয়ে আরেকটা লিখে দেখাতে বললাম। সবাই লিখছে আর আমি একে একে সবার খাতার চোখ বুলিয়ে যাচ্ছি। হঠাৎ জান্নাতের খাতার উপর চোখ পড়তেই দেখি ওর খাতায় বড় করে একটা লাভ এঁকে সেটাকে কালার করছে। মেজাজটাই খারাপ হয়ে গেল ওর কাণ্ড দেখে। সাথে সাথে ওকে ধমক দিয়ে দাঁড়াতে বললাম। ও ধমক শুনে দাঁড়িয়ে গেল। এটা কি এঁকেছো? স্যার, আপনি চোখে কম দেখেন নাকি? চুপ বেয়াদব মেয়ে কোথাকার! স্যারের মুখের উপর কথা বলো, এত সাহস! আমি কি তোমায় এইসব আঁকতে বলেছি? না। তাহলে এইসব কেন এঁকেছো? বের হও ক্লাস থেকে। ক্লাস থেকে বের হও, না হলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আমার দিকে একবার কান্না ভেজা চোখে তাকিয়ে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাস ছুটির বেল বেজে উঠলে সবাইকে কালকের জন্য একটা পড়া দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। এইভাবে সারাদিন একের পর এক ক্লাস করাতে করাতে ভার্সিটি ছুটি হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। এদিকে জান্নাত ভার্সিটি শেষে বাসায় এসে নিজের রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিয়ে তামিমের আচরণের জন্য কান্না করতে লাগলো। আজ পর্যন্ত যেখানে তার বাবাও তাকে ধমক দিয়ে কথা বলেননি, সেখানে ওই স্যারটা কিনা আমায় ক্লাসের সবার সামনে ক্লাস থেকে বের করে দিল। আসুক বেটা আজকে, আজ ওর একটা ব্যবস্থা করেই ছাড়বো। এই জান্নাত যে কি জিনিস, বেটাকে বুঝিয়ে দিব আজ। এটা ভাবতে থাকে। বিকেলবেলা ঘুম ভাঙলে উঠে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজতে আর বেশি সময় বাকি নেই। তাই রেডি হয়ে জান্নাতকে পড়ানোর জন্য বাসা থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ হাঁটার পর জান্নাতের বাড়ির সামনে চলে এলাম। গেট খুলে দারোয়ান আমায় ভিতরে ঢুকিয়ে আবার গেট লাগিয়ে দিল। বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে যাব এমন সময় সামনে তাকিয়ে দেখি একটা ছেলে একটা লোককে মাটিতে ফেলে উড়াধুরা মাইর মারছে, আর তাদেরকে ঘেরাও করে আছে কালো কোট পরা কয়েকটা বডিগার্ডের মতো লোক। ভুল বাড়িতে চলে আসলাম নাকি? না, গতকালকের বাড়িতেই তো এসেছি, কিন্তু ওই ছেলেটা ওই লোকটাকে মারছে কেন? হঠাৎ ওই ছেলেটা আমার দিকে ঘুরে তাকালো। ছেলেটাকে দেখেই ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। এইখানে কি করছে? আরে এ তো রাসেল, এই শহরের নামকরা একজন গুন্ডা। হঠাৎ দেখলাম রাসেল ছেলেটার হাতে থাকা হকি স্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আল্লাহ, এ আমার দিকে আসছে কেন? মারবে না তো? এই, কে তুই? আর এইখানে কি চাই? না মানে আসলে আমি... যা বলার সোজাসুজি বল, এত তোতলাচ্ছিস কেন? ভাইয়া, উনি আমার স্যার, আমায় পড়াতে এসেছেন। কিছু বলার আগে কে যেন কথাটা বলে উঠলো। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে উপরের দিকে তাকাতেই দেখলাম জান্নাত ও রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। হয়তো জান্নাতই কথাটা বলেছে, কিন্তু জান্নাত উনাকে ভাইয়া বলল কেন? তার মানে কি রাসেল জান্নাতের ভাই? ও সরি, আসলে আমি চিনতে পারিনি। প্লিজ কিছু মনে করবেন না। না না ঠিক আছে,
আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনি তাহলে ভিতরে যান। আচ্ছা, কিন্তু আপনি এই লোকটাকে মারছেন কেন? এই লোকটা জান্নাতের কলেজের স্যার। জান্নাত কলেজে থাকতে এই লোকটা একবার জান্নাতকে বকেছিল, সেটার শোধ নিচ্ছি আজকে। সে তো অনেক আগের ঘটনা, তার জন্য ওনাকে আজ শাস্তি দিচ্ছেন? আসলে আমি এই কয় মাস দেশের বাইরে ছিলাম, তাই বেটাকে কিছু করতে পারিনি। গতকাল রাতে দেশে ফিরলাম, আর এসেই একে ধরে নিয়ে আসলাম। কিন্তু উনি তো জান্নাতের স্যার, আর স্যার হয়ে স্টুডেন্টকে বকা দিতেই পারেন, এটা তো স্বাভাবিক। স্যার হোক আর যেই, আমার বোনকে কেউ বকা দিলে বা ওর ওপর কথা বললে ওরও এমন হাল করব যেমন এর করেছি। তাহলে নেক্সটে মনে হয় আমার নামই আগে। কিছু বললেন স্যার? হ্যাঁ, না মানে কই কি বললাম, কিছু না। আচ্ছা, আর আপনি এতক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে আছেন কেন? যান ভিতরে যান। আচ্ছা। তারপর ভিতরে ঢুকে দেখি বাসায় কেউ নেই, তাই সোজা জান্নাতের রুমে চলে এলাম। আমাকে আসতে দেখে জান্নাত একটা চেয়ার টেনে আমায় বসতে বলল। আমি কিছু না বলে বসে পড়লাম। জান্নাতও আমার সামনের চেয়ারে এসে বসে পড়ল। আচ্ছা রাসেল যে, উনি তোমার কি হন? ভাইয়া। কেমন ভাইয়া? কেমন আবার, আপন ভাইয়া। আমরা এক ভাই এক বোন, উনি বড় আর আমি ছোট। খাইসা মারে, রাসেল জান্নাতের আপন ভাই হয়? এটা আজ জানলাম। জান্নাতের সম্পর্কেও তেমন কিছু জানি না। কিছু না জেনেই মেয়েটাকে পড়াতে চলে আসলাম। না জানি কপালে কি দুঃখ আছে। ওর ভাই যদি জানতে পারে আমি জান্নাতকে একদিন না 2 দিন না 3 দিন বকেছি, তাহলে আমার কি হবে? কি হলো স্যার, এত কি ভাবছেন? আজ পড়াবেন না? পড়াবো। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। কি কথা বলেন? ভার্সিটিতে এত স্যার থাকতে তুমি আমার কাছে কেন পড়তে চাইলা? তোমাকে যে শিক্ষা দেব তাই। কি হলো, চুপ করে আছো কেন, বলো। আসলে স্যার, প্রথম দিন আপনার ক্লাস করেই বুঝতে পেরেছিলাম যে আপনি স্যার হিসেবে ইংলিশে খুব ভালো। তার জন্যই আব্বুকে বলে আপনাকে আমার হোম টিচার বানিয়ে নিলাম। ও আচ্ছা, এখন পড়ো। কি পড়বো? গতকাল যে চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম, বুঝেছো? একটু একটু। আচ্ছা, আজকে আবার ওইটা বোঝাচ্ছি, খেয়াল করো। কিছুক্ষণ পর বুঝেছো তাহলে? আরেকবার বোঝালে ভালো হয়। ওকে, খেয়াল করো আবার। কিছুক্ষণ বোঝানোর পর, আর কোথাও কোনো প্রবলেম আছে? স্যার, এই চ্যাপ্টারের কিছুই বুঝি না। বুঝবে কিভাবে? হ্যাঁ, পড়াশোনায় তো মন নেই, সারাক্ষণ শুধু ফাইজলামি। স্যার, আমায় ধমক দিয়ে কথা বলবেন না বলে দিলাম। এই, তুমি আমায় হুমকি দিচ্ছ? হ্যাঁ, ছাত্রী হয়ে স্যারের সাথে এইভাবে কথা বলতে লজ্জা করে না? বেয়াদব মেয়ে কোথাকার। ওই শালা চুপ! আর একটাও কথা বলবি না। অনেক শুনেছি তোর বক বক, আর নয়। নিজেকে কি ভেবেছিস? হ্যাঁ, যখন তখন আমায় ধমক দিয়ে কথা বলবি আর আমি কিছুই বলবো না? আমার শার্টের কলার চেপে ধরে, এই, এটা কেমন অসভ্যতা! ভুলে যেও না আমি তোমার স্যার, সম্মান দিয়ে কথা বলো, না হলে। না হলে কি করবি তুই? হ্যাঁ, আমি কিন্তু তোমার আব্বুর কাছে তোমার নামে বিচার দিব। ভাইয়া যে একটা লোককে মারতেছে দেখেছেন? উনি তো। হ্যাঁ, উনি আমার কলেজের স্যার। আর এটাও নিশ্চয়ই জেনে গেছেন যে ভাইয়া ওই স্যারকে কেন মারতেছে। এখন আপনিও আমার স্যার, যদি ভাইয়ার কাছে আপনার নামে বিচার দেই তো কি হবে ভাবতে পারছেন? মানে তুমি কেন আমার নামে বিচার দিবে? আমি কি করেছি? এই যে, আপনার ভার্সিটির প্রথম ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত আমায় কতবার ধমক দিয়েছেন আর বকা দিয়েছেন হিসাব আছে? স্যার হিসেবে তো তোমায় বকা দিতেই পারি, তাই না? এইখানে তোমার ভাইয়ার কাছে বিচার দেওয়ার কি আছে? ওকে, বিচার দিব না, তবে এর জন্য আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? এখন থেকে আপনাকে আমার সব কথা মেনে চলতে হবে। রাজি? এটা আবার কেমন কথা? তাছাড়া স্যার হিসেবে আমি তোমায় একটু বকা দিতেই পারি, এর জন্য। আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমার শর্তে রাজি কি না সেটা বলেন। আরে ওকে, রাজি হওয়া লাগবে না। আমি ভাইয়ার কাছে গিয়ে আপনার নামে একটু প্রশংসা করে আসি। এই না না, আমি রাজি তো। আমার সব কথা মেনে চলতে হবে কিন্তু। ওকে। তাহলে আজ থেকে আমায় আর বকা দিতে পারবেন না, বলে দিলাম। আচ্ছা, এখন বই বের করো। তারপর জান্নাত বই নিয়ে এসে আমার সামনের চেয়ারে বসে পড়ল। আজ কোন চ্যাপ্টার পড়াবো বলো? এই চ্যাপ্টার। ওকে, খেয়াল করো। তারপর জান্নাতকে ওই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে লাগলাম। একসময় ওর দিকে চোখ পড়তে দেখি ও এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমবার ডাকলাম, বাট কোনো রেসপন্স নেই। দ্বিতীয়বার টেবিলে থাকা স্কেলটা দিয়ে ওর হাতে একটা বসিয়ে দিলাম। সাথে সাথে সে হকচকিয়ে উঠল। কি হলো স্যার, আপনি আমায় মারলেন কেন? মারবো না তো কি করব? এতক্ষণ ধরে পড়াচ্ছি, অথচ তুমি বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে হাবলির মতো তাকিয়ে আছো।
এমন করলে পড়া মাথায় ঢুকবে কিভাবে? কি কি বললেন? আমি হাবলি? দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব। আরে আরে, এইখানে ভাইয়াকে টানছো কেন? স্যার হয়ে তো তোমাকে মারার অধিকার আমার আছেই। একটু আগে আপনি আমায় কি বললেন মনে নেই? কি বললাম? এই যে এখন থেকে আপনি আমার সব কথা শুনবেন, আর এটাও বলেছেন যে আমায় আর কখনো বকা দিবেন না, আর সেখানে আপনি আমায় মেরে বসলেন। দেখো আমি আর কোনো কথা শুনবো না, আমি গেলাম ভাইয়ার কাছে বিচার দিতে। এই না, প্লিজ এমন করো না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আর কখনো তোমায় মারবো না, সত্যি। শেষে কিনা স্যার হয়ে ছাত্রীর কাছে মাপ চাইতে হচ্ছে। হায়রে কপাল। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, এবার পড়ান। তারপর ওকে আবার সে আগের চ্যাপ্টার পড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর জান্নাতের দিকে চোখ পড়তেই দেখি সে আবার আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বুঝতেছি না এই মেয়ে বারবার আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন। এখন কিছু বলাও যাবে না, বললে আবার ওর ভাইয়ের কাছে বিচার দিয়ে বসবে। কি পড়ালাম এতক্ষণ, বুঝেছো? এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? ওর চোখের সামনে হাত নাড়িয়ে হ্যাঁ, না আসলে কিছু বলছেন? বলছি, এতক্ষণ যা পড়ালাম তা বুঝেছো নাকি কোথাও বুঝতে সমস্যা আছে? কিছুই তো বুঝিনি। ভীষণ রাগ হলো, তবুও নিজেকে কন্ট্রোল রেখে ঠান্ডা গলায় বললাম, এতক্ষণ ধরে বোঝালাম অথচ কিছুই বুঝোনি। ধ্যান কোথায় থাকে তোমার? আপনার দিকে। কি? মানে আসলে বলতে চেয়েছি, আপনার মুখের দিকেই তাকিয়েছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, বইয়ের দিকে খেয়াল করতে হবে। হুম। দেখো আবার। কিছুক্ষণ পর, এবার বুঝতে পেরেছো? কিছুটা। ওকে, তাহলে বাকিগুলো রাতে পড়তে বসে কয়েকবার দেখবা। যদি না বোঝো তাহলে কাল বুঝিয়ে দিব। আজ তাহলে আমি আসি। তারপর জান্নাতের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে এসে সবাইকে ক্লাস করাচ্ছি, এমন সময় দেখি জান্নাত ওর বন্ধুদের সাথে কি যেন কথা বলছে আর হাসাহাসি করছে। দিলাম এক ধমক মেয়েটাকে, সাথে ওর বন্ধুদেরকেও। ধমককে সবাই চুপ হয়ে গেল, আর জান্নাত আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকালো। ওর তাকানো দেখে একটু ভয় পেলাম, তবু মনে মনে বললাম, এটা তো আর ওর বাসা না যে ধমক দেওয়া যাবে না, এটা তো ইউনিভার্সিটি। কিছুক্ষণ পর বেল বেজে উঠল। ক্লাস থেকে বের হয়ে আরেক ক্লাসে চলে গেলাম ক্লাস করানোর জন্য। এইভাবে এক এক করে ক্লাস করাতে করাতে ভার্সিটি ছুটি হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম, আর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা চলে এলাম জান্নাতের বাসায় ওকে পড়াতে। এসে ও রুমে ঢুকে দেখি ও বিছানায় বসে বসে ফোন টিপছে। আমি আসাতে ও ফোনটা রেখে দিয়ে টেবিলে এসে পড়তে বসলো। গতকাল যে চ্যাপ্টারটা দেখতে বলেছিলাম দেখেছিলে? হুম। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝি নাই। আচ্ছা, তুমি ইন্টারে কি পেয়েছিলে? A+। A+ পেয়েছো, অথচ এখনো ইংলিশ কিছুই বুঝো না? বুঝলে তো ভালোই হতো, আপনাকে আর কষ্ট করে এখানে আসতে হতো না। আচ্ছা বাদ দাও, আজকে অন্য চ্যাপ্টার পড়াবো। বই বের করো। কিছু না বলে বই এগিয়ে দিল। সম্পূর্ণ ধ্যান বইয়ের দিকে রাখবা, যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তারপর জান্নাতকে কিছুক্ষণ চ্যাপ্টারটা বুঝিয়ে ওইখান থেকে কয়েকটা প্রশ্ন লিখে দিয়ে ওকে উত্তর লিখে দিতে বললাম। কলম মুখে নিয়ে একটু পরপর কামড়াচ্ছে, কিন্তু উত্তর আর লিখতে পারছে না। পাশে থাকা বইটা দিয়ে ওর মাথায় মেরে বসলাম। এইগুলো তো আজকেই ক্লাসে করালাম, ক্লাসে বসে গল্প করলে পড়া বুঝবে কিভাবে? সাথে সাথে ওর চেয়ার থেকে উঠে এসে আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, এই শালা, স্যার হয়েছিস বলে যখন তখন আমায় মারবি বকবি আর আমি কিছুই বলবো না, তাই না? ক্লাসেও প্রতিদিন আমায় বকা দিস, আবার এখানেও এসে আমায় বকা দিস। আমায় কি পেয়েছিস তুই? হ্যাঁ, এই এটা কেমন অসভ্যতা? আমি তোমার স্যার। রাখ তোর স্যার। আমার সামনে এত স্যারগিরি দেখাতে আসবি না, না হলে ভাইয়াকে বলে এমন থোলাই খাওয়াবো যে জীবনেও বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। ওর কথায় এতক্ষণ ভয় না পেলেও ওর ভাইয়ের কথা শুনতেই ভয়ে টুপ গিলতে লাগলাম। যে ডেঞ্জারাস লোক জান্নাতের কথায় সত্যি সত্যি মেরে বিছানায় শুয়ে দিতে পারে। কি ভাইয়াকে ডাক দিব? না না, এখন ভয় পাচ্ছেন কেন? কই ভয় পাচ্ছি? তুই পড়তে বসো, এমনিতেই আজ বেশি পড়া হয়নি। আজ পড়াও হবে না। তাহলে আমি চলে যাই? যাওয়াও যাবে না। তাহলে কি করব? একটা চেয়ার টেনে আমার সামনাসামনি এসে বসে পড়লো। আমার চোখের দিকে তাকান। কেন? তাকাতে বলছি না?
ভয়ে ওর দিকে মুখ তুলে আমার চোখের দিকে তাকালাম। কিছু দেখতে পাচ্ছেন? চোখের ভিতর কালোমণি। উফ, আমি সেটা বলিনি। অন্য কিছু দেখতে পাচ্ছেন না? চোখের ভিতরে আর কি থাকবে? ভালোবাসার নজরে তাকিয়ে দেখেন, সব বুঝে যাবেন। ওর কথা শুনে বুঝতে বাকি রইল না যে ও কি বলতে চাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ ও আমার ছাত্রী। কি হলো, চুপ করে আছেন কেন? আমার একটা কাজ আছে, আমি গেলাম বলেই দরজার সামনে আসতে না আসতেই পিছন থেকে জান্নাত ডাক দিয়ে দাঁড়াতে বলল। আমিও দাঁড়িয়ে গেলাম। চেয়ার থেকে উঠে আমার একদম কাছে চলে আসলো আর তার দুই হাত দেয়ালে দুই পাশে রেখে আমায় ওর হাতের মধ্যে বন্দি করে ফেললো। এই এই কি করছো এইসব? আমাকে ভালো লাগে না আপনার? দেখো আমি তোমার স্যার, আর সরো। চুপ, আর একটাও কথা শুনতে চাই না। আমি কি চাচ্ছি সেটা আপনি ভালো করেই বুঝতে পেরেছেন, আর আমি যে জিনিসের উপর চোখ রাখি সেটা যে কোনো মূল্যে আদায় করে নেই। আমার কাজ আছে, আমায় যেতে দাও প্লিজ। এত কাজ কিসের? আমাকে ভালো লাগে না বুঝি? দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি বাড়াবাড়ি করলাম? এমন করলে আমি কিন্তু আর তোমাকে পড়াতে আসবো না। সাথে সাথে আমার কলারটা চেপে ধরে আমার মুখের কাছে ওর মুখ এনে বলল, মেরে একদম হাত পা ভেঙে দিব ভাইয়াকে বলে। ওকে ডাক দাও তোমার ভাইয়াকে। ভাইয়া। সাথে ওর মুখ চেপে ধরলাম। ভুল হয়ে গেছে আমার, প্লিজ ভাইয়াকে ডাক দিও না। তাহলে একটা কিস দেন। হোয়াট, পাগল নাকি? আমি এসব পারবো না। না পারলে আর কি করার, ভাইয়া এখন উপরেই আছে, মায়ের খাওয়ার জন্য রেডি থাকুন। কিছু বলতে যাব এমন সময় কারো জুতার আওয়াজ শুনে বুঝতে পারলাম কেউ নিশ্চয়ই উপরে আসছে। রাসেল ভাই নয় তো? আল্লাহ বাঁচিয়ে রেখো লোকটার কাছ থেকে। এদিকে জান্নাত আমার অবস্থা দেখে শয়তানি হাসি হাসছে। কিছুক্ষণ পর কেউ একজন দরজার কাছে এসে টুকা দিয়ে বলল, জান্নাত, আমায় ডেকেছিস? কোনো সমস্যা? দরজা খোল, আমি ভিতরে আসবো। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না যে লোকটাকে। এতক্ষণ ধরে যার ভয় পাচ্ছিলাম সে এসেই পড়েছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বোন দরজা খোল, চুপ করে আছিস কেন? কি ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব? আমি কি করলাম যে তুমি আমার নামে বিচার দিবা? ওই যে আমায় সবসময় ধমকান। বললাম তো আর ধমকাবো না। এটা বললে হবে না, যা চেয়েছি সেটা দিতে হবে, না হলে দরজা খুলে ভাইয়াকে সব বলে দিব। কি দিব বলো? পাপ্পি। দেখো জান্নাত, আমি তোমার স্যার, আমাদের মধ্যে। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আপনি দিবেন নাকি আমি ভাইয়াকে সব বলে দিব? আরে কেন আমার সাথে এমন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? ভালোবাসি যে তাই। এখন বেশি কথা না বলে যেটা চেয়েছি সেটা দিয়ে দেন, না হলে আমি কি করতে পারি বুঝতেই পারছেন। জান্নাত, বোন আমার, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বুঝেছি, এইভাবে কাজ হবে না। ওকে, আমি ভাইয়াকে আপনার কথা বলে দেই। তারপর জান্নাত যেই দরজা খুলতে যাবে তখনই আমি ওর হাতটা ধরে ফেলি আর ওকে কাছে টেনে ওর গালে একটা কিস করে দেই। আমি এটা চাইনি। এর চেয়ে বেশি আমি আর কিছু পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিরে, সেই কখন থেকে ডাকছিস, শুনতে পাস না? না মানে আসলে স্যারের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তাই হয়তো শুনি নাই। তাহলে আমায় ডাকলি কেন? কোথায় ডাকলাম? তুমি হয়তো ভুল শুনেছ। আমি তো এতক্ষণ স্যারের সাথে কথা বলতেছিলাম, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। হতেও পারে, কিন্তু স্যার আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো পড়ার টেবিলে বসে থাকার কথা। হ্যাঁ আসলে পড়া শেষ, তাই চলে যাচ্ছিলাম। এমন সময় জান্নাত আমায় যেতে না দিয়ে কয়েকটা প্রশ্ন করলো পড়ার বিষয়ে, তাই এতক্ষণ এইখানে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, বোনটা আমার ইংলিশ একটু কম বুঝে, কিন্তু আপনি ওকে ভালো করে বুঝাবেন। আচ্ছা, টেবিলে ওই স্কেল দিয়ে কি করেন? এই খাইছে রে, এখন যদি জান্নাত উনাকে সব বলে দেয় তাহলে নিশ্চয়ই আমাকেও আজ ওই দিনে লোকটার মতো ধরে মারা শুরু করবে। আল্লাহ বাঁচাও। ওই স্কেল দিয়ে কি করিস জান্নাত? তেমন কিছু না, পড়ার সময় স্কেলটা স্যার হাতে নিয়ে থাকেন আর কি। হাতে নিয়েই থাকেন নাকি তাকে মারেনও? শোনেন স্যার, বোনটা আমার খুব আদরের। ছোট থেকে আজ পর্যন্ত ওর গায়ে একটু আজ পর্যন্ত লাগতে দেয়নি। যেই আমার বোনের মুখের উপর কেউ কথা বলেছে তাকে মেরে একদম অবস্থা কাহিল করে ফেলতাম। এমনকি অনেক স্যারদের চাকরিও কেড়ে নিয়েছি এর জন্য। এই প্রথম জান্নাত কোনো স্যারের কাজে নিজে থেকে পড়তে চেয়েছে বলেই বাবা ওকে আপনার কাছে পড়াচ্ছেন। তবুও আপনাকে বলে রাখি, ভুলেও আমার বোনের মুখের উপর কোনো কথা বলবেন না।
ও যেভাবে বলবে সেভাবেই পড়াবেন। যদি শুনি এর একটু এদিক সেদিক হয় তাহলে আপনার কপালে দুঃখ আছে বলে দিলাম। এটা হুমকি দিচ্ছে নাকি সাবধান করছে? কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবি, কেমন? আমি তাহলে আসি। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও দরজা খুলে পেয়ে চলে আসতে যাব এমন সময় জান্নাত আমার হাত ধরে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? না মানে পড়ানো তো শেষ, তাই আমি আর থেকে কি করব? আপনাকে আমি যেতে বলেছি? না, তবে পড়ানো যেহেতু শেষ তাই চলে যাচ্ছি। একটু আগে ভাইয়া কি বলে গেল শুনেন নাই? কি বলেছিলেন? এই যে আমার মুখের উপর কোনো কথা বলবেন না, আমি যেভাবে বলবো সেভাবেই পড়াবেন। কিন্তু এখন তো পড়ানো শেষ, তাহলে আর থেকে কি করব? আমার বাসায় অনেক কাজ আছে, প্লিজ আমায় যেতে দাও। কিছুক্ষণ ভেবে ওকে যান, তবে কাল একটু তাড়াতাড়ি পড়াতে আসবেন, দেরি করবেন না কিন্তু, না হলে। না না, দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। মনে থাকে জানো। তারপর আর কথা না বাড়িয়ে দরজা খুলে জান্নাতের রুম থেকে বের হয়ে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই আঙ্কেল আমায় ডাক দিলেন। দেখি উনি সোফায় বসে আছেন। হেঁটে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তা বাবা, জান্নাত ঠিকমতো পড়ছে তো? জি আঙ্কেল। দেখো, আমি জানি মেয়েটা একটু পড়াশোনা কম করে, কি যে হয়েছে ওর কিছুই বুঝতে পারছি না। তুমি একটু ওকে ভালো করে গাইড করে দিও প্লিজ। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওকে ভালো করে গাইড দিচ্ছি। তারপর আঙ্কেলের সাথে আরো কিছু টুকটাক কথা বলে সোজা বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমের মধ্যে শুয়ে আছি আর ভাবছি জান্নাত যা শুরু করেছে তাতে ওকে বেশি দিন পড়ানো যাবে না, না হলে পরে আমারই ক্ষতি হবে। যত তাড়াতাড়ি পারি আঙ্কেলকে বলে ওকে পড়ানো ছেড়ে দিব। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে যায় খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসের মধ্যে বসে আছি আর সবাইকে ক্লাস করাচ্ছি। এমন সময় জান্নাতের দিকে চোখ পড়তেই সে আমায় চোখ টিপ মেরে বসলো। ওর এমন ব্যবহারে থতমত খেয়ে গেলাম। এটা মেয়ে নাকি অন্য কিছু? ছাত্রী হয়ে স্যারকে ছিছি। ওর দিকে না তাকিয়ে আবার ক্লাস করানোতে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর বেল বেজে উঠলে ক্লাস থেকে বের হয়ে আসলাম। তারপর আবার একটা ক্লাসে চলে গেলাম ক্লাস করাতে। দেখতে দেখতে টিফিন পিরিয়ডের সময় হয়ে গেলে ক্লাস থেকে বের হয়ে ক্লাসের বারান্দা দিয়ে হাঁটছি। এমন সময় কে যেন বলে উঠল, তামিম সাহেব একটু দাঁড়ান। পিছনে ফিরে দেখি নীলা ম্যাডাম। বলতে গেলে আমার 1-2 বছরের বড় হবে, কিন্তু উনি নাকি এখনো বিয়েই করেন নাই। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, গায়ের রং একেবারে ফর্সা, মুখটাও একদম মায়াবী, যে কেউ দেখলে উনার প্রেমে পড়ে যাবে। আপনাকেও তো তেমন দেখা যায় না। দেখবেন কিভাবে? আপনি কি আর আমাদের দিকে তাকান? সব সময় তো মাথা নিচু করেই হাঁটেন, পাশ দিয়ে গেলেও কথা বলেন না। আসলে আমি মেয়েদের সাথে এত কথা বলতে পারি না। কেন কেন? এটা ঠিক বলতে পারবো না, তবে আমার কেমন যেন লাগে আর কি। ও আচ্ছা, বুঝেছি। আমাদের স্যারের মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে, তাই তো? হ্যাঁ আসলে। থাক, আর কিছু বলতে হবে না। টিফিন টাইম তো হয়ে গেছে, চলেন না আজ দুইজন মিলে একসাথে নাস্তা করি। কিন্তু আমি কিন্তু এই প্রথম আপনার কাছে কিছু চেয়েছি, না করলে কিন্তু আমি মাইন্ড করব। ওকে বলেন কোথায় যাবেন? ভার্সিটির বাইরে একটা কফি শপ আছে, ওইখানে যাওয়া যাক। ওকে চলেন। তারপর ওনাকে নিয়ে সামনের দিকে এগোতেই দেখি জান্নাত সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। ওর এমন ফেস দেখে মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। এদিকে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নীলা ম্যাডাম আমার হাত ধরে আমাকে ওনার সাথে নিয়ে যেতে লাগলেন। তারপর নীলা ম্যাডাম আমায় একটা কফি শপে নিয়ে এসে দুজনের জন্য 2 কাপ কফি অর্ডার দিলেন। দুজন গল্প করতে করতে কফি খাওয়া শেষ করলাম। গল্প করার সময় নীলা ম্যাডাম বারবার আমার হাত ধরতেছিলেন। ওনার এমন ব্যবহার আমার সুবিধার মনে হচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে ভার্সিটি চলে এলাম। তারপর একে একে বাকি ক্লাসগুলো করিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে আসলাম। রুমে ঢুকে দেখি ভিতরে কেউ নেই, তাই সোজা গিয়ে একটা চেয়ার টেনে টেবিলের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ দরজা আটকানোর আওয়াজে পেয়ে সামনে তাকালাম। দেখি জান্নাত দরজা লাগিয়ে আমার দিকে আসছে, আর এসেই আমার শার্টের কলার চেপে ধরে বলল, ওই নীলা ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? মানে? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলা ম্যাডামের সাথে কথা বলা, তারপর কফি শপে গিয়ে একসাথে কফি খাওয়া, এসব কি? হ্যাঁ, আরে ভার্সিটিতে স্যার হিসেবে জয়েন হওয়ার পর থেকে নীলা ম্যাডামের সাথে কখনো কথা হয়নি তো, তাই। তাই বলে এত কথা বলতে হয়? আর কফি শপে গিয়ে কি কি কথা বললেন শুনি? তুমি কে যে তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমি আপনার সব। আর এইবারের মতো কিছু বললাম না। নেক্সট টাইম যদি কখনো ওই নীলা ম্যাডামের সাথে আপনাকে কথা বলতে দেখি তাহলে। তাহলে কি করবে? হ্যাঁ,
কিছুই করব না, শুধু ভাইয়ার কাছে আপনার নামে দু একটা কথা বলবো। ভয় দেখাচ্ছ তাই না? হুম। ওই নীলা ম্যাডামের সাথে কথা বলতে নিষেধ দিচ্ছি শুধু। অনেক কথা হয়েছে, এখন পড়তে বসো। কিছু না বলে একটা চেয়ার টেনে আমার গা ঘেঁষে বসে পড়লো। এইখানে বসেছো কেন? সামনের দিকে গিয়ে বসো। আজ এখানেই বসবো, আর পড়ালে পড়ান, না পড়ালে নাই। আর কোনো উপায় না পেয়ে ওকে পড়াতে রাখলাম। জান্নাতকে পড়াচ্ছি, এমন সময় হুট করে ও আমার গালে একটা কিস করে বসলো। ও এমন কিছু করে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়ে, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? ছাত্রী হয়ে স্যারকে কিস করো? নাই। আপনার গলাটা না খুব সুন্দর, তাই একটু আদর করে দিলাম। বেশি বেঁকে গেছো তাই না? দাঁড়াও, আজকে আঙ্কেলের সাথে তোমার বিষয়ে কথা বলবো। স্যার, আপনি আমায় এত তাড়াতাড়ি বিয়ে করবেন? কিন্তু আমার যে এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি। চুপ বেয়াদব মেয়ে কোথাকার! আমি কি তোমায় বলেছি যে তোমায় বিয়ে করব? তুমি আমার সাথে যা শুরু করেছো সেগুলো আজকে আঙ্কেলকে বলবো। ভুলেও এমন কাজ করবেন না, না হলে আমার কথায় ভাইয়া আপনার কি হাল করবে তা ভাবতেও পারবেন না। আমার সাথে এমন করছো কেন? দেশে কি মানুষের অভাব পড়েছে যে তুমি তোমার স্যারের সাথে জিএফ এর মতো আচরণ করছো? অভাব পড়েনি, তবে আপনার মতো এত কিউট মানুষ খুব কমই আছে, তাই তো আপনাকে এত ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা ক্ষণিকের জন্য ভালো লাগা। কেন বুঝতে চাইছো না? আমায় এইসব শেখাতে আসবেন না, আপনার থেকে আমি এইসব বিষয়ে ভালো জানি। সো মিস্টার তামিম আহমেদ, আমি যেভাবে বলবো আর যা চাইবো আপনি তাই করবেন, না হলে আমি আপনার কি অবস্থা করব ভাবতেও পারবেন না। শুধু রাসেল ভাইয়ের জন্য তোকে এত সহ্য করেছি, না হলে কবেই তোকে পড়ানো বাদ দিয়ে দিতাম। আপনাকে আমায় পড়াতেই হবে, সেটা হোক আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায়। সো এইসব নিয়ে এত ভাবাভাবি করে কোনো লাভ নেই। এ তো দেখছি মনের কথা বুঝে ফেলে। আল্লাহ, এই মায়ারার থেকে আমারে বাঁচাও প্লিজ। ওই, এত কি ভাবছেন? না কিছু না, তুমি পড়ো তো। কোনটা পড়বো? বুঝিয়ে না দিলে পড়বো কিভাবে? এতদিন ধরে তো বুঝিয়ে আসছি, তারপরও কিছু মাথায় ঢোকে না নাকি? একদম রাগী গলায় কথা বলবেন না, না হলে ভাইয়াকে ডেকে সব বলে দিব। তুমি আমাকে পড়াচ্ছ নাকি আমি তোমায় পড়াচ্ছি? আপনি আমায় পড়াচ্ছেন। তাহলে কি আমি একটু রাগ দেখাতে পারবো না? না, পারবেন না। ওকে, খেয়াল করো, আমি পড়াটা বুঝিয়ে দিচ্ছি। কিসের জন্য যে একে পড়াতে আসি, তারপর ওকে কিছুক্ষণ বুঝিয়ে একটা প্রশ্নের উত্তর লিখতে বললাম। ব্যাস, চুপচাপ বসে রইল আর কলম ঘোরাতে লাগলো। চরম বিরক্তিকর এই মুহূর্তটা। কিছু বললেও দোষ, কিছু করলেও দোষ। ওকে আজ এতটুকুই থাকুক, কাল এসে এসব আবার পড়া নিব। তুমি রাতে এইগুলো শিখে রেখো কেমন? শুধু মাথা নাড়ালো। তারপর উঠে চলে আসতে যাব এমন সময় পিছন থেকে জান্নাত আমায় দাঁড়াতে বলল। সে বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আপনার ফোন নাম্বারটা দেন তো। কেন? দিতে বলছি দেন, এত কথা বলেন কেন? আসলে মোবাইলটা বাসায় রেখে এসেছি, আর কয়েকদিন আগে নতুন সিম নিয়েছি। নাম্বারটাও ঠিক মনে নেই। মিথ্যা বললাম, কারণ এই মেয়েকে নাম্বার দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। কিছু না বলে আমার প্যান্টের পকেটে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর পকেট থেকে ফোনটা বের করে এনে আমার চোখের সামনে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? না মানে আসলে। খুব মিথ্যা বলা শিখেছেন তাই না? আর যদি কোনোদিন মিথ্যা কথা বলেন তাহলে মেরে নাক ফাটিয়ে দিব বলে দিলাম। ওর কথায় ভয়ে চুপ করে রইলাম। ভাইরে ভাই, কি গুন্ডি মেয়েটা! স্যারকে কেউ এসব হুমকি দেয়? এদিকে জান্নাত কিছুক্ষণ ফোন নিয়ে কি যেন করলো, তারপর আবার ফোনটা আমার পকেটে ঢুকিয়ে দিল। রাতে ফোন দিলে ফোন ধরবেন ওকে? আমি কেন তোমায় ফোন ধরবো? ধরতে হবেই, না হলে কপালে দুঃখ আছে। দেখো, তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার। আমাদের মধ্যে এছাড়া অন্য কোনো সম্পর্ক হবে না। সময় হলে এমনিতেই হয়ে যাবে। আর কিছু না বলে জান্নাতের বাসা থেকে বের হয়ে আসলাম। জানি এই মেয়ের সাথে কথা বলে লাভ হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। রুমে এসে দেখি ফোনের স্ক্রিন থেকে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখি জান্নাত নামে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছে। বুঝতে বাকি রইল না যে কে কল করেছে। প্রথমবার ধরলাম না, কল কেটে গেলে সাথে সাথে আবার কল চলে আসলো। বুঝেছি কল না ধরে কোনো উপায় নেই, বাধ্য হয়ে কল রিসিভ করতেই হলো। ওই, আপনার ফোন ধরতে এত সময় লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে কি করতেছিলেন? সরি, কে আপনি? ঠিক চিনলাম না। আচ্ছা, এখন আমায় চিনতে পারছেন না তাই না? কালকে পড়াতে আসবেন না, তখন বুঝাবো মজা। আরে আরে, আমি তো মজা করছিলাম। আমিও। আচ্ছা, রাতে খেয়েছেন? হুম। আমি খেয়েছি কিনা জানতে চাইবেন না? জেনে কি করব? ওকে, জানতে হবে না। আচ্ছা, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেন তো। এই মেয়ে, তুমি আমার বউ নাকি গার্লফ্রেন্ড?
যে তোমায় আমার আইডির পাস দিব। আর তাছাড়া আমি ফেবু ইউজ করি না। আপাতত গার্লফ্রেন্ড বলতে পারে, তবে কিছুদিন পর বউ হয়ে যাব। আর কথায় কথায় মিথ্যা বলা বাদ দেন, কারণ আপনার ফোন হাতে নিয়ে প্রথমেই আপনার আইডিতে ঢুকে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম। এই তো দেখছি অনেক চালাক। চুপ বিয়াদব মেয়ে কোথাকার। লজ্জা করে না স্যারকে এসব বলতে? হুম, স্যারকে বলতে তো লজ্জা করবেই, কিন্তু আপনি আমার স্যার না, আপনি তো আমার থাক বললাম না। এখন লক্ষ্মী ছেলের মতো আপনার আইডির পাসওয়ার্ড দিয়ে দেন, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। দিব না, তুমি ফোন রাখো, না হলে আমি রেখে দিব। ভুলেও এই কাজ করবেন না, কারণ ভাইয়ার কাছে আপনার কথা বললে ভাইয়া এক্ষুনি আপনাকে আপনার বাসা থেকে তুলে আনতে পারবে। ওকে, বলো তোমার ভাইয়াকে যা বলার। আমি কাউকে ভয় পাই না। ওকে, একটু ওয়েট করেন। বলেই জান্নাত ওর ভাইয়াকে ডাকতে লাগলো। এই মেয়ে তো দেখছি সত্যি সত্যি ডাক দিচ্ছে। দিক, আমার কি, আমি এত ভয় পাই না ওনাকে। এদিকে ফোনের মধ্যে রাসেল ভাই আর জান্নাতের কথা শুনতে পাচ্ছি। কি হয়েছে বোন, আমায় ডেকেছিস? একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তাকে ওর বাসা থেকে তুলে আনতে হবে এক্ষুনি, পারবা? কি? কার এত সাহস যে আমার বোনের সাথে বেয়াদবি করছে? নাম বল শুধু ছেলেটার, এখনই ওই ছেলেকে তুলে আনবো। তুমি একটু বাহিরে যাও, আমি ওর ডিটেলস এনে তোমাকে বলছি। ওদের এমন কথা শুনে তো আমার ভয়ে হার্টবিট বেড়ে যেতে লাগলো। জান্নাত যদি আমার নাম বলে তাহলে তো সত্যি সত্যি রাসেল ভাই আমায়। না না, এসব আমি কি ভাবছি। এখন পাসওয়ার্ড দিবেন নাকি মাইর খাবেন বলেন? পাসের জন্য তুমি তোমার স্যারের এমন করবা? ভাইয়া বাহিরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি পাস দেন, নইলে ভাইয়াকে ডেকে আপনার নাম। আমার নাম্বারের শেষ 7 অক্ষরই আমার আইডির পাস। বাধ্য হয়ে দিতেই হলো, না হলে কপালে দুঃখ আছে, বুঝতেই পারছি। কত ভালো আমার বাবু তো। পাস তো দিলাম, ফোন রাখো, এখন আমি ঘুমাবো। ওকে, গুড নাইট, কাল ভার্সিটিতে দেখা হবে। কিছু না বলে ফোনটা কেটে দিলাম। তারপর মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। সময় কাটছে না দেখে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেবুতে লগ ইন করলাম। ফেবুতে ঢুকতেই আমার চোখ কপালে ওঠার পালা। এ আমি কি দেখছি? এটা কিভাবে হলো? আমার এত স্বাদের আইডি। কারণ জান্নাত হয়তো গতকাল রাতে আইডির পাস নিয়ে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছে, যার ফলে আজ আইডিতে ঢুকতে পারছি না। তারপর আবার আইডিটা অ্যাক্টিভেট করে আইডিতে ঢুকে দেখি অনেক মেয়েদের ব্লক করে রাখা হয়েছে, যারা আমায় অযথাই মেসেজ দিত। আমি অবশ্য ওদের কারোর সাথেই কথা বলতাম না। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার সময় হয়ে এলে রেডি হয়ে নিলাম। তারপর বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে বসে আছি আর সবাইকে পড়াচ্ছি। এমন সময় জান্নাতের দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওর হাসি দেখে আমার গা জ্বলছে। তারপর ক্লাসটা করিয়ে চলে আসলাম অন্য ক্লাসে। এইভাবে একের পর এক ক্লাস শেষ করে আরেক ক্লাসে গিয়ে ক্লাস করাতে লাগলাম। ভার্সিটি ছুটি হয়ে গেলে সকল ছাত্রছাত্রীরা একে একে বাসায় চলে যেতে লাগলো। আমি একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। জান্নাতকে পড়ানোর সময় হয়ে গেছে। রেডি হয়ে জান্নাতের বাসায় চলে আসলাম। জান্নাতের রুমে এসে দেখি ও রুমে নেই। আবার ওয়াশরুমের ভিতরে কে যেন নড়াচড়া করছে, হয়তো জান্নাতই হবে। একটা চেয়ার টেনে বসে পড়লাম আর জান্নাতের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। গায়ে একটা শর্ট প্যান্ট আর পরনে একটা শার্ট। আরে, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। ও সরি, আসলে গোসল করতেছিলাম, তাই একটু লেট হয়ে গেল। না ঠিক আছে। আপনি ওই দিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার দিকে তাকান। অনেক লেট হয়ে গেছে, পড়তে বসো এখন। কিছুক্ষণ কি যেন করলো, তারপর আবার আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লো। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। বলেন। এইসব ছোট ছোট প্যান্ট আর ছেলেদের মতো গায়ে সবসময় শার্ট না পরলে হয় না? আসলে এসব ছাড়া আমার অন্য কোনো কাপড় নেই। ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। এখন তুমি যদি মুসলিম হয়ে বিধর্মীদের মতো চলাফেরা করো, তাহলে কি কেউ বলবে যে তুমি মুসলিম পরিবারের মেয়ে? নিশ্চুপ, শুধু মাথা নিচু করে বসে আছে। আচ্ছা বাদ দাও, এখন পড়ো। গতকালের পড়া জান্নাতকে আবার দেখতে বললাম। হঠাৎ মনে হলো আইডির কথা। ওকে জিজ্ঞেস করে দেখি ও ডিঅ্যাক্টিভেট করেছিল কিনা। আচ্ছা, তুমি আমার ফেবু আইডি ডিঅ্যাক্টিভেট করেছিলে কেন? আপনার আইডিতে অনেক ময়লা জমেছিল, তাই আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম। কি? আইডিতে আবার ময়লা জমে? মুগ্ধ নয়নে তামিমের দিকে তাকিয়ে ওর হাসিটা দেখে যাচ্ছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আপনার হাসিটা না খুব সুন্দর। বুঝেছি,
এই মেয়ের মাথায় আবার ভূত চড়ে বসেছে। এখন একটু সিরিয়াস হয়ে কথা বলতে হবে। আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করেছিলে কেন বলো? বললাম তো ময়লা জমেছিল তাই। আপনি আবার আইডি অ্যাক্টিভেট করেছেন নাকি? করে থাকলেও আবার আমি ডিঅ্যাক্টিভেট করে ফেলবো। আর হ্যাঁ, এই আইডি আর ইউজ করবেন না, নতুন একটা আইডি খুলবেন, ওকে? কেন এই আইডি ইউজ করবো না? আর নতুন আইডি বা কেন খুলবো? কেন, মেয়েদের সাথে লুতুপুতু করতে ভালো লাগে তাই না? ওই আইডিতে তো অনেক মেয়ে, ওরা আপনাকে এত মেসেজ দেয় কেন? আমি কি করে জানবো? আর তাছাড়া আমি তো কোনো মেয়ের সাথে তেমন কথাও বলি না। বলবেনও না। আর এই আইডিটা ভুলেও অ্যাক্টিভেট করবেন না, করলে আপনার খবর আছে। এই তুমি আমার ছাত্রী হয়ে আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, সেটাই মনে করেন, তবে আমার কথা অমান্য করলে এর শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। এ কেমন মেয়ে রে ভাই, ছাত্রী হয়ে স্যারকে হুমকি দেয়? গতকালের পড়া শিখেছো? হুম। বাহ, এই প্রথম তুমি কোনো পড়া শিখলে। ভেরি গুড। আচ্ছা, আজকে কি পড়াবো বলো? এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন বুঝতেছি না। ওকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে কিছুক্ষণ বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম বুঝেছে কিনা। সেও সাথে সাথে হ্যাঁ বুঝেছি বলে দিল। অবাক হচ্ছি, আজ হঠাৎ জান্নাত সবকিছু একবারে বুঝে ফেলতেছে কিভাবে। তারপর জান্নাতকে আরো কিছুক্ষণ পড়িয়ে কালকের জন্য কিছু পড়া দিয়ে আজকের মতো ছুটি দিয়ে দিলাম। জান্নাতের বাসা থেকে বের হয়ে আসতেই যাব এমন সময় বাড়ির বাগান থেকে কে যেন আমায় ডাক দিল। চারপাশে তাকিয়ে দেখি রাসেল ভাই কি যেন করছেন আর আমায় ইশারায় ওনার কাছে ডাকছেন। আল্লাহ, উনি আমায় ডাকছেন কেন? গতকাল জান্নাত আমার নামে রাসেল ভাইকে কিছু বলেনি তো? কথাগুলো ভাবছি আর ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছি। জি ভাইয়া, আমায় ডাকছেন? জান্নাতের পড়া কেমন চলছে? জি ভালোই। আর জান্নাত পড়ায় অনেক ভালো, একবার কিছু বুঝিয়ে দিলে সেটা সহজেই বুঝে ফেলে। একটু পাম দিচ্ছি আর কি। শুনেন স্যার, আমার বোনটাকে কখনো ধমকাবেন না। সে যাই করুক না কেন, ছোট থেকে মা হারিয়ে বড় হয়েছে আমার বোনটা। আজ পর্যন্ত কখনো ওর মায়ের অভাব বুঝতে দেয়নি। আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি আমার... না না ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি কখনো জান্নাতকে ধমকাবো না। আপনি যেভাবে বলছেন আমি তাকে সেভাবেই পড়াই। কথাগুলো বলে উপরের দিকে তাকাতেই দেখি জান্নাত ওর বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়েছি, এটা দেখে সে উপর থেকে আমায় একটা ফ্লাইং কিস করলো। কি মেরে ভাই, নিচে তার ভাই দাঁড়িয়ে আছে, অথচ সে এইসবে না তাকিয়ে ছিছি। স্যার, আপনি কিছু ভাবছেন? হ্যাঁ, না মানে কিছু না। আমি তাহলে বাসায় যাই। ওকে, যান। আর ওইখানে দাঁড়িয়ে না থেকে ওদের বাসা থেকে বেরিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় ফোনে জান্নাতের কল আসলো। প্রথমবার রিং হতে হতে কেটে গেল, দ্বিতীয়বার ফোন আসলে ইচ্ছে করে কেটে দেই, কারণ এই মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। এইভাবে কয়েকবার কল কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর জান্নাতের নাম্বার থেকে ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এরকম: শেষবারের মতো কল দিব, যদি না ধরেন তাহলে কাল ভার্সিটিতে আসার আগেই হসপিটালের বেডে শুতে হবে। জান্নাতের এরকম মেসেজ দেখে একটু ভয় পেলাম, যেমন মেয়ে বলা যায় না, সত্যি সত্যি কিছু করে ফেলতে পারে। আবার ওর নাম্বার থেকে কল আসলো, এবার সাথে সাথে রিসিভ করলাম। এখন কল ধরলেন কেন? কিসের জন্য কল দিয়েছো বলো? প্রেম করার জন্য গো। দেখো, ঢং করবা না, যা বলা তাড়াতাড়ি বলে ফেলো। আমি ঘুমাবো, কাল আবার ভার্সিটি আছে। আমি ঢং করি তাই না? ওকে যান, কিছু বললাম না, আপনি ঘুমান। তবে তার আগে আমায় একটা দেন। এসব ইয়েটিয়ে আমি বুঝি না, যা বলার ভালো করে বলো। ওকে, একটা পাপ্পি দেন। পারবো না, ফোন রাখো বলছি। রাগ দেখিয়ে লাভ হবে না। আপনি ভালো করেই জানেন আমার উপর রাগারাগি করেছেন, এটা ভাইয়া জানতে পারলে আপনার সাথে কি কি হতে পারে। সো কোনো কথা না বলে যেটা চেয়েছি সেটা দিয়ে দেন। রাগারাগির কারণটা যদি তোমার ভাইয়া জানতে পারে তাহলে উনি আমায় কিছু করবেন না। করবেন, অনেক কিছু করবেন, কারণ রাগারাগির বিষয়টা আমি অন্যভাবে নিয়ে যাব। মানে ভাইয়াকে একটু মিথ্যা বলবো আর কি। প্লিজ ফোনটা রাখো, আমি ঘুমাবো। যেটা চেয়েছি সেটা দিয়ে দেন, আমি ফোন রেখে দিব। এছাড়া আর কোনো লাভ হবে না। বুঝেছি, এই মেয়ে পিছু ছাড়বে না, তাই বাধ্য হয়ে কোনো রকমে ইনিয়ে বিনিয়ে ইয়েটা দিতে হলো আর কি। লুচ্চা ভাইবেন না আবার আমাকে, চিপাই পইরা দিছি, ইচ্ছা করে তো আর দেই নাই। তারপর জান্নাত ফোনটা কেটে দিল, আর আমিও শান্তিতে বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে এসে ক্লাসে বসে সবাইকে ক্লাস করাচ্ছি। ভুল করে একবার জান্নাতের দিকে তাকাতেই সে আমায় চোখ টিপ মেরে মিটমিট করে হাসতে লাগলো। লজ্জায় আর ওর দিকে তাকালাম না। ক্লাসটা করিয়ে অন্য আরেকটা ক্লাসে চলে এলাম। একে একে সব ক্লাস করিয়ে ভার্সিটিও ছুটি হয়ে গেল। বাসায় যাওয়ার জন্য ভার্সিটি থেকে বের হতেই কোথা থেকে জানি নীলা ম্যাডাম একটা রিক্সা নিয়ে
আমার সামনে এসে দাঁড়ালেন। বাসায় যাচ্ছেন মনে হয়, আসেন আমার সাথে, আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে যাই। না থাক, আমি হেঁটেই যেতে পারবো, আপনি চলে যান। তা বললে তো হবে না। আমি আপনাকে একা রেখে চলে যাব কিভাবে? আসেন আমার সাথে বলছি। বলেই আমার হাত ধরে টেনে রিকশায় উঠিয়ে নিলেন। কিছু বলতে গিয়েও পারলাম না, যদি উনি আবার মাইন্ড করেন। এদিকে উনি বারবার আমার দিকে হেলে দুলে পড়ছেন, আর আমি ততই চেপে বসার চেষ্টা করছি। কিছুক্ষণ পর, চাচা রিকশা থামান। কেন, কি হয়েছে? আমার বাসার সামনেই, একটু হাঁটলে পৌঁছে যাব, আপনি চলে যান। আর চাচা এই নিন রিকশা ভাড়া। আরে ভাড়া দিতে হবে না, আমি দিয়ে দেব। না, আপনি মেয়ে মানুষ হয়ে একজন পুরুষের ভাড়া দিবেন, এটা কেমন দেখায়? একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে এলাম। জান্নাতের রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখি জান্নাত রুমে নেই, হয়তো ওয়াশরুমে আছে। এটা ভেবে আমি রুমের ভিতরে ঢুকে পড়লাম। সাথে সাথে রুমের দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। পিছনে তাকাতেই কে যেন আমার হাত টেনে ধরে দরজার সাথে চেপে ধরলো। সে আর কেউ না, জান্নাত। এই কি করছো? ছাড়ো আমায়। কেন এখন ছাড়বো কেন? অন্যদের সাথে তো ভালোই ঘেঁষাঘেঁষি করতে পারেন। মানে আমি আবার কি করলাম? এখন সাধু সাজা হচ্ছে, তাই না? আরে কি আবল তাবল বকছো? আমি করেছিটা কি সেটা তো বলবা নাকি? কেন, গতকাল যে নীলা ম্যাডামের সাথে এক রিকশায় বাসায় গেলেন মনে নেই? খুব মজা হয়েছিল গতকাল, তাই না? এই রে, জান্নাত এসব জানলো কি করে? তাহলে কি নীলা ম্যাডামের রিক্সায় ওঠার সময় জান্নাত আমাকে দেখে ফেলেছিল? না মানে আসলে আমি তো... হ্যাঁ, এখন এটাই তো বলবেন যে আমি ইচ্ছে করে রিকশায় উঠিনি, উনি জোর করে আমায় তুলেছেন, তাই তো? তার মানে তুমি সব দেখেছো, আর আমার কি দোষ বলো? উনি তো আমায়... চুপ করেন, লজ্জা করে না নিজের বয়সে বড় মেয়েদের সাথে লুতুপুতু করতে? তুমি কিন্তু বেশি করে ফেলছো। ছাত্রী হয়ে স্যারকে ধমক দিচ্ছ, আর আমি ওনার সাথে লুতুপুতু কেন করব? হ্যাঁ, 100 বার ধমক দিব, কি করবেন আপনি? হ্যাঁ, আর আপনাকে আমার ভালো করে চেনা আছে। শোনেন, আগেও একবার মাফ করেছি, বাট এখন কোনো মাফ নেই। আমার কথা যেহেতু অমান্য করেছেন, তাহলে এর শাস্তি আপনাকে পেতেই হবে। এই আমি তোমার এমন কি ক্ষতি করেছি সব সময় আমার পিছনে পড়ে থাকো? আমি কি ওনার সাথে ইচ্ছাকৃতভাবে কখনো কথা বলেছি বলো? এত কিছুর উত্তর আমি দিতে পারবো না। এখন আপনাকে আমার কথা অমান্য করার জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি? বেশি কিছু না, শুধু আমায় একবার জড়িয়ে ধরবেন আর 5 মিনিট কিস করবে। কি পাগল নাকি তুমি? হ্যাঁ, স্যারকে এইসব কিভাবে? ছি ছি, আমার বলতেও লজ্জা করছে। চিন্তা করবেন না, বিয়ের পর আপনার সব লজ্জা ভেঙে দিব। এখন যা যা বলেছে তা করেন। অসম্ভব, আমি এইসব কিছুতেই করব না। আর আমি আজকেই আঙ্কেলকে তোমার বিষয় সব বলে দিব, তারপর তোমাকে পড়ানো বাদ দিয়ে দিব। সাথে সাথে আমার কলারটা চেপে ধরে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে আসলো আর বলল, এইসবের কিছু করলে খুন করে ফেলবো কিন্তু। আর আমি যা বলেছি এখন যদি তা না করেন, তাহলে আমি চিৎকার করে ভাইয়াকে ডাকবো। তারপর ভাইয়া এসে আপনার কি হাল করবে ভাবতেও পারবেন না। ওর কথা শুনে ভয় ঢোক গিলতে লাগলাম। কি করব না ভেবে পাচ্ছি না। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এমন করছো? মা বাবার একটা মাত্র সন্তান আমি। আমার কিছু হয়ে গেলে ওরা কাকে নিয়ে বাঁচবে বলো? প্লিজ আমায় শেষবারের মতো মাফ করে দাও, আর আমায় ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দিলে তো হবে না সোনা, অপরাধ যেহেতু করেছো এর শাস্তি তো পেতেই হবে, তাই না? আমাদের মধ্যে শুধু স্যার ছাত্রীর সম্পর্ক, এছাড়া আর কিছু না। আমাদের মধ্যে ওইসব হবে না, এটা ঠিক না। কেন বুঝতেছো না তুমি? আমি এত কিছু বুঝতে চাই না, আপনি আমার দেওয়া শাস্তিটা পূরণ করবেন কি না বলেন। আর তুমি কেন বুঝতে পারছো না? ওই, তুই কিস করবি নাকি আমি কিছু করব? করবো না, যা করার করো। ওকে। বলেই আমার শার্টের কলার চেপে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ওর শক্তির সাথে আমি কিছুতেই পেরে উঠতে পারছি না। এদিকে আমার ঠোঁটের উপর অত্যাচারটা আরো বেড়ে গেল। আমার ঠোঁটগুলোতে জান্নাত বারবার কামড় দিচ্ছে। যত নড়চড়া করছি ততই জোরে কামড় মারছে। কিছুক্ষণ পর জান্নাত আমার ডান হাতটা নিয়ে ওর কোমরে চেপে ধরলো। সাথে সাথে আমি নিজের হাতটা ছাড়িয়ে নিলাম আর জান্নাতকে জোরে একটা ধাক্কা মেরে দূরে ফেলে দিলাম। ধাক্কার তাল সামলাতে না পেরে জান্নাত মেঝেতে পড়ে গেল আর ব্যথার চোটে আহ বলে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ পরেই কারো জুতার আওয়াজ শুনে বুঝতে পারলাম কেউ একজন উপরে আসছে। এর কয়েক সেকেন্ড পর কে যেন রুমের বাহির থেকে দরজায় টুকা দিল আর বলল, বোন, কি হয়েছে? তোর চিৎকার দিলি কেন? কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটা রাসেল ভাই ছাড়া আর কেউ না।
এখন জান্নাত যদি উনাকে বলে দেয় যে আমি ওকে ধাক্কা মেরে ফেলেছি, বলুক, তাহলে আমিও বলবো। না, এসব বললে তো উল্টা উনি আমাকে সন্দেহ করবেন। চেয়ারে ভয়ের চাপ নিয়ে জান্নাতের দিকে তাকাতেই দেখি সে এখনো মেঝেতে পড়ে আছে। উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। হয়তো জোরে ধাক্কা দেওয়ায় ব্যথা পেয়েছে অনেক। কি হলো বোন, দরজা খুলছিস না কেন? এই তুমি ঠিক আছো তো? আসলে সরি, আমি এত জোরে ধাক্কা মারতে চাইনি। প্লিজ উঠে পড়ো এখন, আর দরজা খুলে দাও। রাসেল ভাই ডাকছে। কিভাবে উঠবো? আমার কোমর তো ভেঙেই দিলেন ধাক্কা মেরে। এখন কিছুতেই দাঁড়াতে পারছি না, কোমরে প্রচুর ব্যথা করছে। তখন তুমি ওইসব না করলে তো আর আমি ধাক্কা মারতাম না। এখন একটু কষ্ট করে উঠে পড়ো প্লিজ। আমি পারবো না, কোমরে ভীষণ ব্যথা করছে। আর আপনি কেমন মানুষ, হ্যাঁ? টেনে তুলতে পারেন না আমায়? ওর কথা কি করব ভেবে পাচ্ছি না। এদিকে বাহির থেকে রাসেল ভাই জান্নাতকে ডেকেই যাচ্ছে, আর এই মেয়ে কিছুতেই উঠতে পারছে না। আর উপায় না পেয়ে জান্নাতের হাত টেনে ধরে ওকে উঠাতে লাগলাম। এই এই কি করছো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো ধরিনি বাবু। দেখো বাহিরে তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে, দরজা খুলে দাও, না হলে উনি কি না কি ভাববে বলো। বাবু, আমার কিছু যায় আসে না। বোন দরজা খোল, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। ভাইয়া, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আমাকে জড়িয়ে ধরা অবস্থাতেই বলল, তাহলে একটু আগে চিৎকার করলি কেন? আসলে টেবিলের নিচে একটা তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই ভয়ে চিৎকার দিয়েছিলাম। কিন্তু স্যার তেলাপোকাটাকে মেরে ফেলেছেন। তোমার আর টেনশন করতে হবে না, তুমি যাও। আচ্ছা যা, ঠিক আছে, তুই এখন পড়, আমি তাহলে গেলাম। জান্নাত ছাড়ো প্লিজ, আমার শ্বশুরই লাগছে। কেন, নীলা ম্যাডামের সাথে ঘেঁষাঘেঁষি করার সময় সুশ্রুরি লাগে না? আমি ধরলেই সুশ্রুরি লাগে? আমি ধরলেই খারাপ লাগে? আর উনি ধরলে ভালো লাগে, তাই না? দেখো আমি উনার সাথে। চুপ করে দাঁড়িয়ে থাকুন আর আমায় জড়িয়ে ধরুন। এমনিতেই ঠিকমতো কিস করতে দেননি, এখন বেশি কথা বললে এমন জায়গায় মরবো যে জীবনেও বাবা ডাক শুনতে পারবেন না। ওর কথায় ভয় পেয়ে আর কোনো কথা বললাম না। সত্যি মেরে দিতে পারে যেভাবে রেগে। ওর কথায় ভয় পেয়ে আর কোনো কথা বললাম না। সত্যি মেরে দিতে পারে যেভাবে রেগে আছে। কিছুক্ষণ পর আমরা কবে বিয়ে করব? মাথা উপরে তুলে আমার দিকে তাকিয়ে ওর কথা শুনে একটু কাশতে লাগলাম। মেয়ে বলে কি মাথা পুড়ে গেছে মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন, বলো। আমায় ছাড়ো, আমার একটু কাজ আছে, যেতে হবে। হুম, আর একটু থাকি না। আজকের পড়াগুলো রাতে আরেকবার দেখবা, কাল এসে ওইগুলো পড়া নিব। আজ তাহলে আমি আসি। জান্নাতকে ছাড়িয়ে কথাগুলো বলে চলে আসতে যাব, এমন সময় পিছন থেকে জান্নাত আমায় দাঁড়াতে বলল। আবার কি? কাল ভার্সিটি শেষে আমার জন্য একটু ওয়েট করিয়েন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। পারবো না, আর এমনিতেও কাল আমার একটা জরুরি কাজ আছে, সেটা শেষ করতে হবে। না গেলে আমি ভাইয়াকে বলে আপনাকে আমার সাথে নিয়ে যাব, সমস্যা নেই। কিছু না বলে দরজা খুলে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি রাসেল ভাই বাগানে বসে আছেন। আমাকে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমায় ডাক দিলেন। ভয়ে হার্টবিট বাড়তে শুরু করলো। উনি আমায় ডাকছেন কেন? ধীরে ধীরে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। জি ভাইয়া বলেন। আপনার ঠোঁটে রক্ত কেন স্যার? কোথায় রক্ত? বলে ঠোঁটে হাত দিয়ে দেখি আঙ্গুলে একটু রক্ত লেগে গেছে। ও তার মানে জান্নাত তখন কামড়িয়ে রক্ত বের করে ফেলেছে। ও, এটা আসলে নিচে নামার সময় দেয়ালের সাথে ঠোঁট লেগে হয়তো কেটে গেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে কেউ কামড় মেরেছে। এই রে, এখন কি বলবো ভাবতেছি। এমন সময় উপরের দিকে তাকাতেই দেখি জান্নাত ও রুমের বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে দুষ্টু হাসি হাসছে। ওর হাসি দেখে গা জ্বলা শুরু করেছে। ওর জন্যই এখন রাসেল ভাইয়ের কাছে আমায় ধরা পড়তে হয়েছে। কি হলো স্যার, কিছু ভাবছেন নাকি? না কিছু না, তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেয়ালের সাথে ঠোঁট লেগে যায়, আর হালকা দাঁতও লেগে গেছিল, তাই হয়তো এমন হয়েছে। ও আচ্ছা। জি আচ্ছা, তাহলে আমি আজ আসি। তারপর ওদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় হাত দিয়ে মুখটা ঢেকে রুমে চলে এলাম, না হলে ঠোঁটের বিষয়টা আম্মুর চোখে পড়লে বাঁচা যাবে না। রুমে এসে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটগুলো দেখে খুব রাগ হতে লাগলো জান্নাতের উপর। কামড়িয়ে একদম ঠোঁটের অবস্থা কাহিল করে ফেলছে। রাতের বেলা খাবারের আগে ঠোঁটগুলো ড্রেসিং করে খাবার খেতে গেলাম। চুপচাপ খেয়ে দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে ফেবো আইডিটা অ্যাক্টিভেট করে কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে জান্নাত আজ তেমন দুষ্টুমি করেনি, এতে ক্লাস করাতে ভালোই লাগলো। এইভাবে একে একে প্রত্যেকটা ক্লাস করিয়ে শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি গেট দিয়ে বের হতে যাব, এমন সময় পিছন থেকে যেন বলল, স্যার একটু দাঁড়ান। পিছনে ফিরে দেখি সে আর কেউ না, জান্নাত। কখন থেকে ডাকছি, শুনতে পান না? কেন ডাকছো? বলেছিলাম না আপনাকে নিয়ে এক জায়গায় যাব,
চলেন যাওয়া যাক। আমিও গতকাল বলে দিয়েছিলাম যে আমি পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। ওকে দাঁড়ান, ভাইয়াকে ফোন করে আসতে বলি, উনি এসে আপনাকে যাওয়ার জন্য রাজি করাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আপনি আমার সাথে যাবেন নাকি আমি ভাইয়াকে ফোন করে আসতে বলবো? ওকে চলো, তবে আমি বেশিক্ষণ তোমার সাথে থাকতে পারবো না। দেখা যাবে। বলে একটা রিক্সা ডেকে নিজে উঠে আমাকে উঠতে বলল। আমি তোমার সাথে এক রিক্সায় যেতে পারবো না। উঠবেন নাকি ভাইয়াকে? আরে উঠছি তো, খালি ভাইয়া ভাইয়া করো কেন? এই শপিং মলে চলেন তো। শপিং মলে কেন? একটু পরেই বুঝতে পারবেন, এখন চুপ করে বসে থাকেন। ওর কথা মতো চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো একটা শপিং মলের সামনে। এরপর জান্নাত রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়াটা দিয়ে দিল। আমিও সাথে সাথে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর জান্নাত আমাকে ধরে শপিং মলের ভিতরে নিয়ে আসলো। হাঁটতে হাঁটতে একসময় জান্নাত আমায় নিয়ে একটা শাড়ির দোকানে গিয়ে ঢুকলো আর দোকানদারকে কয়েকটা শাড়ি দেখাতে বলল। কিছুক্ষণ পর দোকানদার আমাদের সামনে কয়েকটা শাড়ি এনে রাখলেন আর একে একে সবকটা শাড়ি প্যাকেট থেকে খুলে দেখাতে লাগলেন। দেখেন তো কোন শাড়িটা নিব। তোমার যেটা ভালো লাগে সেটা নাও। আমায় জিজ্ঞেস করছো কেন? উফ, আপনিও না, আপনার পছন্দ করা শাড়ি ছাড়া আমি কি কোনোদিনও অন্য কোনো শাড়ি পরেছি? তো আমি তো অবাক। মেয়ে বলে কি আমার পছন্দ করা শাড়ি না ছাড়া নাকি সে কোনোদিন শাড়ি পরেনি? কিন্তু এই মেয়েকে তো এইসব ছোট ছোট ড্রেস না ছাড়া আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না। স্যার, ম্যাডাম যখন বলেছেন তাহলে একটা শাড়ি পছন্দ করে দিন না। তাছাড়া আপনারই তো ওয়াইফ, বাইরের কেউ নাকি যে পছন্দ করে দেওয়া যাবে না? দোকানদার আমাকে উদ্দেশ্য করে বলল কথাগুলো। লোকটার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। জান্নাতের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি হাসছে। এই মেয়ে তো দেখি আচ্ছা বদমাইশ। লোকটা আমাকে ওর স্বামী বানিয়ে ফেললো আর সে কিছুই বলছে না, উল্টা হাসছে। কি হলো, এত কি ভাবছেন? একটা শাড়ি পছন্দ করে দিন না। আর কোনো উপায় না পেয়ে ওকে একটা নীল কালারের শাড়ি দেখিয়ে বললাম, এটা নাও, তোমায় অনেক মানাবে। ওকে, তাহলে এই শাড়িটা প্যাক করে দেন। দোকানদার শাড়িটা প্যাক করে দিলে শাড়ির দাম দিয়ে জান্নাত আমায় নিয়ে বাইরে চলে আসলো। চলেন কোনো রেস্টুরেন্টে গিয়ে দুজন লাঞ্চ করে নিই। না, আমি বাসায় চলে যাব, তুমি গিয়ে লাঞ্চ করে নাও। আমি একা কি করে যাই? আপনাকেও আমার সাথে গিয়ে লাঞ্চ করতে হবে, চলেন। বলেই আমায় এক প্রকার জোর করে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। তারপর ওয়েটারকে ডেকে দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার এসে দুজনকে খাবার দিয়ে গেল আর দুজন যার যার মতো খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে দুজন বাহিরে চলে আসলাম। সব কাজ তো শেষ, এখন কি আমি বাসায় যেতে পারি? যেতে পারেন, তবে আজ একটু তাড়াতাড়ি পড়াতে আসবেন, ওকে? ওর কথার কোনো উত্তর না দিয়ে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু এসে জিজ্ঞেস করলেন, আজ আসতে তো দেরি হলো কেন? আসলে একটু কাজ ছিল। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে তোর জন্য খাবার দিচ্ছি। আম্মু, আমি বাহির থেকে খেয়ে এসেছি। আচ্ছা, তাহলে রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা বলে সোজা রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। এইভাবে বিকালটা কেটে গেল। সন্ধ্যাবেলা জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে এলাম। জান্নাতের রুমের কাছে এসে দরজাটা খুলে ভিতরে ঢুকে সামনে তাকাতেই আমি অবাক, কারণ সামনে জান্নাত শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। শাড়িতে ওকে ভীষণ সুন্দর লাগছে। কেন জানি ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। এক পলকে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো স্যার, এমন করে কি দেখছেন? হঠাৎ জান্নাতের কথায় বাস্তবে ফিরলাম। দেখি ও আমার দিকে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে আছে। না মানে আসলে তোমাকে আজ শাড়িতে ভীষণ সুন্দর লাগছে বলেই জিভে কামড় দিলাম। হাই হাই, মুখ ফসকে কি বলে ফেললাম। এখন জান্নাত কি না কি ভাববে। কি সত্যিই আমার সুন্দর লাগছে? হুম। আপনার পছন্দ করা শাড়ি পরেছি যে, সুন্দর লাগবে না কেন? আজকে তাহলে পরবা না? পরবো তো। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। তারপর একটা চেয়ার টেনে টেবিলের পাশে গিয়ে বসে পড়লাম। জান্নাত একটা চেয়ার টেনে আমার সামনের চেয়ারে বসে পড়লো। তা আজ হঠাৎ শাড়ি পরলে যে, কোথাও যাওয়া নাকি? না, এমনিতেই পরেছি। ও আচ্ছা, তা গতকালের পড়া শিখা হয়েছে? হুম। ওকে, তাহলে আজকে নতুন কিছু পড়াই। একদিন না পড়লে কি মানে আজকে পড়বো না। পড়বা না যখন তাহলে আগে বললেই তো হতো, আমি আর আসতাম না। ওকে, তাহলে আমি চলে যাই। না, আপনি কোথাও যেতে পারবেন না। তাহলে কি করব? বসা থেকে উঠে এসেই আমার কোলে বসে পড়লো আর বলল, কেন, আমার সাথে আজ গল্প করবে? এটা কেমন অসভ্যতা? গল্প করবে যখন তাহলে আমার কোলে বসেছো কেন? কেন, আর কোথাও বসার জায়গা আছে নাকি? কেন, বসার জন্য চেয়ার নেই? চেয়ারে গিয়ে বসো আর আমার কোল থেকে নামো। নামবো না। কি করবেন আপনি? দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। কোথায় বাড়াবাড়ি করলাম?
কোল থেকে নামো বলছি। কেন, আমায় আপনার ভালো লাগে না? দেখো তুমি আমার ছাত্রী, আমি কখনো তোমায় ওই নজরে দেখিনি। তো কি হয়েছে, এখন থেকে দেখবেন। বলেই আমার ডান হাতটা নিয়ে ওর কোমরের মধ্যে চেপে ধরলো। এবার রাগটা আর ধরে রাখতে পারলাম না, জান্নাতকে কোল থেকে উঠিয়ে ওর গালে ঠাস করে একটা চর মেরে দিলাম। চর খেয়ে জান্নাত গালে হাত দিয়ে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইল। হয়তো আমার থেকে সে এটা আশা করেনি, কিন্তু ওর কাজকর্মের জন্য এটা ওর প্রাপ্যই ছিল। আপনি আমায় মারলেন? মেরেছি, বেশ করেছি। অনেকদিন ধরেই তোমার এইসব পাগলামিগুলো সহ্য করে এসেছি, কিন্তু আর না। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তুমি যাই করো না কেন, তোমায় আমি ভালোবাসতে পারবো না, কারণ তুমি আমার ছাত্রী। এর বেশি কিছু হওয়ার চেষ্টাও করবা না। কথাগুলো বলেই জান্নাতের রুম থেকে বেরিয়ে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখি আঙ্কেল সোফায় বসে আছেন। আমাকে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? জান্নাতকে পড়াবা না? আসলে আঙ্কেল, আমার শরীরটা আজ বেশি ভালো না, তাই বাসায় চলে যাচ্ছি। শরীর খারাপ থাকলে পড়াতে আসলে কেন? ফোন করে বলে দিতেই পারতে যে আজ পড়াতে আসবে না। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আর ফোন করার কি দরকার, বাসায় এসেই বলে যাই। আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও আর গিয়ে রেস্ট নাও। আচ্ছা, তাহলে আমি আজ আসি। তারপর জান্নাতের বাসা থেকে বের হয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। রুমে এসে বিছানায় বসে ভাবছি, জান্নাতকে চর মেরে কি ঠিক করলাম? যদি ও আমার নামে ওর ভাইয়ের কাছে বিচার দিয়ে বসে, তাহলে আমার কি হবে? দূর, যা হবার হবে। এত ভয় পেলে চলবে না। আর চরটা ওর প্রাপ্যই ছিল। দিন দিন ওর পাগলামিগুলো না হলে আরো বেড়ে যাবে। পারলে ওকে পরানয় ছেড়ে দিব। ওই দিনের মতো রাতের খাবারটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে বসে আছি, কিন্তু একজনকে আজ ক্লাসে দেখছি না। সে হলো জান্নাত। মেয়েটা হয়তো আজ ভার্সিটিতে আসেনি। কেন আসেনি এটাও আজ করতে পেরেছি। হয়তো গতকাল চরমারায় আজ রাগ করে ভার্সিটিতে আসেনি। না আসলে নাই, তাতে আমার কি। একের পর এক ক্লাস করাতে লাগলাম, কিন্তু আজ কিছুই ভালো লাগছে না। বারবার শুধু জান্নাতের দুষ্টুমিগুলো চোখের সামনে ভেসে উঠছে। ভার্সিটি ছুটি হলে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বন্ধুদের আড্ডায় চলে আসলাম। আজকে জান্নাতকে পড়াতে যাব না, তাই বন্ধুদের আড্ডায় এসে ওদের সাথে কিছুক্ষণ জমি আড্ডা দিলাম। অনেক দিন পর ওদের সাথে দেখা, তাই সহজে ছাড়তে চাইনি। অবশেষে অনেক জোরাজোরি করে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন ভার্সিটিতে গিয়ে ক্লাসে বসে আছি, কিন্তু জান্নাতকে আজও ক্লাসে দেখতে না পেয়ে কেন যেন মনটা খারাপ হয়ে গেল। গেলাম, একে একে সব ক্লাস শেষ হলে ভার্সিটিও ছুটি হয়ে গেল। ক্লাস থেকে বের হতে যাব, এমন সময় দেখি নীলা ম্যাডাম ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আছেন। মনে হয় কারো জন্য ওয়েট করছেন। আমি সেদিকে না তাকিয়ে চলে আসতে যাব, এমন সময় নীলা ম্যাডাম আমায় দেখতে পেয়ে ডাক দিয়ে দাঁড়াতে বললেন। এরপর আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেই আমার হাত ধরে ভার্সিটির পিছনে নিয়ে আসলেন। ভার্সিটির পিছনে এসে আমার সামনে দাঁড়িয়ে আমায় একটা ফুল দিয়ে উনি হুট করে প্রপোজ করে বসলেন। ওনার এমন কাজে আমি অনেকটা চমকে উঠলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। চুপ করে থাকলে হবে না, আমার প্রপোজের উত্তর চাই। মাফ করবেন প্লিজ, কারণ আমার আব্বু অনেক আগে থেকেই একজনের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন। কার সাথে? নাম কি ওই মেয়েটার? এইসবের কিছুই আমি জানি না, শুধু এটাই জানি আব্বু ওনার এক বন্ধুর মেয়ের সাথে অনেক আগে থেকেই আমার বিয়ে ঠিক করে রেখেছেন। আমি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমায় বিয়ে করে নাও, কথা দিচ্ছি কখনো তোমায় কষ্ট দিব না। সরি, আমি আমার আব্বুর অমতে আপনাকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়াও বয়সে আপনি আমার অনেক বড় হবেন। আপনাকে কিভাবে আমি বিয়ে করি বলেন? বয়সে বড় বলে কি আমায় বিয়ে করা যাবে না? তা নয়, কিন্তু আব্বু যে একজনের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন, তার কি হবে? ওকে ফাইন, তোমার আব্বু যদি বলেন তাহলে তুমি আমায় বিয়ে করবে তো? সেটা কখনো হবে না ম্যাডাম, শুধু শুধু কষ্ট পাবেন না প্লিজ। আমি যাই, আমার একটু কাজ আছে। বলেই ওনার সামনে থেকে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে ভাবতে লাগলাম নীলা ম্যাডামের ঘটনাটা। উনি যে আমায় এইভাবে প্রপোজ করে বসবেন আর বিয়ের কথা বলে উঠবেন, তা ভাবতেও পারিনি। বিষয়টা নিয়ে যত ভাবছি তত মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। এইভাবে বিকালটা কোনো রকমে কেটে গেল। ভাবলাম আজ জান্নাতকে পড়াতে চাই, তাই রেডি হয়ে জান্নাতদের বাসায় চলে আসলাম। ওদের বাসায় এসে দেখি আঙ্কেল আর রাসেল ভাই সোফায় বসে আছেন আর কি নিয়ে যেন কথা বলছেন। আমাকে দেখেই আঙ্কেল আমায় ডাক দিলেন।
জি আঙ্কেল, কিছু বলবেন? বাবা কি আর বলবো, আমার মেয়েটা যে কি হয়েছে ভেবেই পাচ্ছি না। যে মেয়ে সবসময় হাসি খুশি থাকতো আর দুষ্টুমি করে ঘর মাতিয়ে রাখতো, সে আজ নীরব প্রকৃতি হলো কি করে, এটা নিয়ে খুব চিন্তায় আছি। মানে কিছু বুঝলাম না আঙ্কেল। এই কয়েকদিন ধরে জান্নাত সবসময় ঘরের দরজা লাগিয়ে বসে থাকে। খাবারের সময় ডাক দিলে খাবার খায় না, কারোর সাথে তেমন কথা বলে না। সেই গতকাল রাতে হালকা কিছু খাবার খেয়েছে, আর আজকে সারাদিন ধরে কিছুই খায়নি। ওর হঠাৎ এমন পরিবর্তন হওয়ার কারণ কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আব্বু, নিশ্চয়ই জান্নাতের সাথে কেউ খারাপ বিহেভ করেছে, না হলে ওকে কোনোভাবে কষ্ট দিয়েছে। একবার শুধু ওই শালাকে পাই, একেবারে মাটিতে গেড়ে ফেলবো। ওনার কথায় হালকা ভয় পেলেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি দেখছি ওর কি হয়েছে। আর কিছুক্ষণ পর কাউকে দিয়ে ওর রুমে খাবার পাঠিয়ে দিয়েন, আমি ওকে খাওয়ানোর ব্যবস্থা করছি। কথাগুলো বলে সোজা জান্নাতের রুমের কাছে চলে এলাম। এসে দেখি ভিতর থেকে রুমের দরজা লাগানো, তাই দরজায় একটা টুকা দিলাম। কোনো রেসপন্স না পেয়ে আবার জোরে একটা টুকা দিলাম। কতবার বলবো আমি খাবো না, তারপরও কেন বারবার এসে বিরক্ত করছো? জান্নাত, দরজা খুলো, আমি তোমার স্যার। কেন এসেছেন আপনি? চলে যান এখান থেকে। ওকে, চলে যাব, তার আগে একবার দরজা খুলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। খুলবো না, আর আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। প্লিজ চলে যান এখান থেকে। ওকে, তাহলে আমি গেলাম নীলা ম্যাডামের কাছে। জানো, উনি আজ আমার ভার্সিটিতে প্রপোজ করেছেন। ভাবছি ওনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিব। কথাগুলো বলে জান্নাতের রুমের সামনে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত দরজা খুলে দেখলো আমি ওর সামনেই দাঁড়িয়ে আছি। কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমিও ভিতরে ঢুকে ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসে পড়লাম। সরি, আসলে ওই দিন তোমায় ইচ্ছা করে চড় মারতে চাইনি, রাগের মাথায় চড়টা মেরে ফেলেছিলাম। এখনো রেগে আছো আমার উপর? আচ্ছা, এই দেখো আমি কান ধরলাম, আর কখনো তোমায় মারবো না, প্রমিস। আরে বাবা, সরি বললাম তো। আর তুমি নাকি সকাল থেকে কিছুই খাও নাই, এটা কি সত্যি? কেন খাও নাই? আমার ইচ্ছা, আমি খাবো না, তাতে আপনার কি? ঠিকই তো, তুমি না খেলে আমার কি। ওকে, তাহলে আমি আর থেকে কি করব, চলে যাই নাকি? শোয়া থেকে উঠে আমার দিকে তাকালো আর বলল, আমায় কষ্ট দিতে আপনার ভালো লাগে, তাই না? ওর চেহারা দেখে যেন ওকে চিনতেই পারছি না। এই 2 দিনে মেয়েটা এত শুকিয়ে গেছে, কি আর বলবো। আর চোখের নিচে হালকা কালিও জমে গেছে, আর চোখ দুটো লাল হয়ে আছে। মনে হয় এই 2টা দিন শুধু এক নাগাড়ে কেঁদেই পার করেছে। এ কি, তোমার চেহারার এই অবস্থা কেন? 2 দিনে কতটা শুকিয়ে গেছো, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো না কেন? হ্যাঁ, কিছু বলতে যাবে এমন সময় একটা মহিলা এসে টেবিলে খাবার রেখে গেল, আর যাওয়ার সময় বলে গেল, মামনি খাবারটা খেয়ে নিও। যাও, এখন হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও। খাবো না। দেখো, পাগলামি করো না প্লিজ, খেয়ে নাও। বললাম তো খাবো না। বুঝেছি, এখন আমায় কি করতে হবে। বসা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আবার ওর পাশে এসে বসে পড়লাম, আর প্লেট থেকে এক লোকমা খাবার নিয়ে ওর মুখের সামনে ধরে বললাম, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার খিদে নেই। চুপ, আর একটা কথা বলবা না। খেতে বলছি না, হা করো। ধমক শুনে ভয়ে ভয়ে হা করে ফেললো। আমিও ওকে এই সুযোগে খাবার খাইতে দিতে লাগলাম। একদম বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে খাচ্ছে, দেখে মনেই হবে না যে এই মেয়ে ভার্সিটিতে পড়ে। ওকে খাওয়ানো শেষ করে হাত ধুয়ে এসে ওকে জিজ্ঞেস করলাম, আজ কি পড়বা? বুঝেছি, হয়তো পড়বে না। আচ্ছা, তাহলে আমি যাই। আর হ্যাঁ, কাল কিন্তু ভার্সিটিতে যাবা। 2 দিন ধরে তো যাওয়া হচ্ছে না। নীলা ম্যাডাম কি সত্যি আপনাকে প্রপোজ করেছে? আরে না, তখন দরজা খোলার জন্য কথাটা বলেছিলাম। ও, আচ্ছা, তাহলে আমি যাই। আর কাল ভার্সিটিতে আসবা কিন্তু, বলেই ওর রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসতেই আঙ্কেল আমায় দেখে বললেন, জান্নাত খাবার খেয়েছে? জি আঙ্কেল, খেয়েছে। আর আজ না কেউ পড়বে না, তাই বাসায় চলে যাচ্ছি। যাক, মেয়েটা খাবার খেয়েছে তাহলে। আচ্ছা বাবা, তুমি যাও, আর কালকে পড়াতে আসবে কিন্তু। আচ্ছা আঙ্কেল। তারপর জান্নাতের বাসা থেকে বের হয়ে আমাদের বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ পড়তে কিছুটা অবাক হলাম, কারণ ড্রয়িং রুমে নীলা ম্যাডাম বসে আছেন, আর ওনার সাথে একজন ভদ্রলোক আর মহিলাও আছেন, হয়তো ওনার মা বাবা হবে। ওদের সাথে আব্বু বসে আছেন আর কি যেন কথা বলছেন। আমি ড্রয়িং রুমে ঢুকতেই নীলা ম্যাডাম আর ওনার সাথে আসা মহিলা আর লোকটা উঠে চলে যেতে লাগলেন। যাওয়ার সময় নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে মন মরা একটা হাসি দিয়ে চলে গেলেন। কিছু বুঝতে না পেরে আমি আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওরা এইখানে কেন এসেছিল? মেয়েটা নাকি তোমায় ভালোবাসে, তাই ওর মা বাবাকে সাথে নিয়ে এসেছি তোমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য।
তুমি ওদের কি বলেছো? তুমি তো জানোই যে আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে অনেক আগে থেকেই তোমার বিয়ে ঠিক করে রেখেছি। ওদেরকে বুঝিয়ে বলেছি বিষয়টা, ওরাও বুঝে গেছে, তাই আর কোনো কথা বলিনি। তা তোমার এই বন্ধুটা কে আব্বু? কখনো তো দেখলাম না ওনাকে। সময় হলে দেখতে পারবা, এখন তোমার রুমে যাও। আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে এলাম। আব্বুর সব বন্ধুকে আমি কম বেশি চিনি, কিন্তু আমার জানা মতে ওদের কোনো মেয়ে নেই যার বিয়ের বয়স হয়েছে। তাহলে ওনার ওই বন্ধুটা কে হতে পারে? ওই দিনের মতো রাতের খাবারটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে দেখি আজ জান্নাতও ক্লাসে উপস্থিত আছে। ওকে দেখে খুব খুশি হলাম, জানি না কেন। ক্লাস করানোর সময় জান্নাত চুপ করে মনোযোগ সহকারে ক্লাস করছিল। জান্নাতের এমন পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। কিছুক্ষণ পর বেল বেজে উঠলে সবাইকে কিছু পড়া দিয়ে অন্য ক্লাসে চলে গেলাম। এইভাবে দিনটা কেটে গেল। ভার্সিটি থেকে বাসায় এসে খেয়ে দিয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো, তাই জান্নাতকে পড়ানোর জন্য ওদের বাসায় চলে আসলাম। জান্নাতের রুমে এসে দেখি ও একটা বই নিয়ে টেবিলে বসে বসে পড়ছে। যাকে কোনোদিন ঠিকমতো পড়তে দেখলাম না, সেই আজ এত মনোযোগ দিয়ে পড়ছে। অবাক না হয়ে আর পারা গেল না। তারপর ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি করছো? ক্লাসের পড়াটা ঠিক বুঝতে পারছি না, সেটাই দেখছি। কই, কোনটা বোঝো নাই, দেখাও তো। এই যে এটা। তারপর ওকে ওই পড়াটা বুঝিয়ে দিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে বোঝাতে আজ এত কষ্ট লাগে কি কারণ? ও একেবারে বুঝে ফেলেছে। ওর এমন পরিবর্তনে আমি অবাকের উপর অবাক হচ্ছি। ওই দিনের মতো জান্নাতকে পড়িয়ে বাসায় চলে আসলাম। এইভাবে কাটতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। এই কয়েক মাসে জান্নাত একেবারে বদলে গেছে। আগের মতো আর আমার সাথে দুষ্টুমি করে না। কোনো কিছু বললে ওর ভাইয়ের নামে ভয় দেখায় না। সবসময় পড়াশোনা নিয়ে পড়ে থাকে। ক্লাসেও এখন মনোযোগ দিয়ে ক্লাস করে। জান্নাতের এমন পরিবর্তনে আমি অনেকটা খুশি হয়েছি, কিন্তু ওর দুষ্টুমিগুলো এখন খুব মিস করছি। হয়তো আমিও এই কয় মাসে ওর মায়ায় পড়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এর মধ্যে জান্নাতের প্রথম বর্ষের পরীক্ষা হয়ে গেছে। আর জান্নাত ক্লাসের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। নীলা ম্যাডামও এখন আমার সাথে তেমন কথা বলেন না। দেখা হলে মাঝে মধ্যে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করেন, এই আর কি। সবকিছুর মধ্যে দিয়ে ভালোই চলছিল দিনকাল। তারপর হঠাৎ একদিন রাতের বেলা টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি, এমন সময় আব্বু বললেন, তোমাকে তো আগে থেকেই বলে রাখা হয়েছে যে আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি আমি। এখন আমি চাচ্ছি তোমার বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা আনতে। এত তাড়াতাড়ি বিয়েটা না দিলে হয় না? আর তাছাড়া তোমার মা সারাদিন একা একা বাড়িতে কত কাজ করে, একজন মানুষের দ্বারাই একা এত কাজ কিভাবে সম্ভব ভেবে দেখছো কোনোদিন? আর তাছাড়া আজ তুমি ভার্সিটিতে থাকাকালীন আমি বাসায় এসে দেখি তোমার আম্মুর শরীরটা বেশি ভালো না। শেষে ডাক্তার আনিয়ে জানতে পারলাম তোমার আম্মু প্রেশার লো হয়ে পড়েছিল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে আর বলে গেছে বেশি কাজ না করতে। এখন এই পরিস্থিতিতে কি করা যায় তুমিই বলো? তাহলে একটা কাজের মেয়ে রেখে দিলেই তো হয়, সারাদিন আম্মুর সাথে কাজ করবে। আর কাজের মেয়ে রাখা গেলে অনেক আগেই রেখে দিতাম, কিন্তু বাইরের মানুষ কি কখনো এই বাড়িকে নিজের মতো করে দেখবে? তাই আমি চাচ্ছি তোমার বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা আনতে। তাহলে তোমার আম্মুর কাজের কষ্টটা একটু কম হবে। কিন্তু কোনো কিন্তু টিন্তু শুনতে চাচ্ছি না। আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি তাকে তোমার বিয়ে করতে হবে। অন্য কাউকে বিয়ে করার কথা বললে আমরা তাকে মেনে নিব না। কিন্তু যার সাথে আমার বিয়ে হবে সে কে? তাকে তো কখনো দেখিনি, এমনকি চিনিও না। একজনের ব্যাপারে না জেনে শুনে তাকে বিয়ে করে ফেলবো? মেয়ে অনেক ভালো আর ভদ্র, আমার তাকে দেখা আছে, তোমাকে আর আলাদা করে দেখতে হবে না। তারপরে যদি তুমি কিন্তু আমার মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছো। সরি। আর মেয়েটা ছোট থেকে মা হারা, তাই আমরা চাচ্ছি তোমার সাথে ওকে বিয়ে দিয়ে একেবারে আমাদের কাছে রেখে দিই। ওকে, তোমার যেটা ভালো মনে হয়। এখন খাও, আর কিছুদিনের মধ্যেই তোমাদের বিয়ের কাজ শেষ করে ফেলবো। আর কিছু না বলে খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। সত্যি বলতে এই কয়দিনে জান্নাতের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছি। তাই বিয়ের কথা বলায় তখন আব্বুর কথায় রাজি হতে পারিনি। কিন্তু জান্নাত তো আমার ছাত্রী, ওর সাথে আমার কিভাবে? না, এইসব আর ভেবে লাভ নেই, যা হবার হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। জান্নাতকে আজ ভীষণ খুশি খুশি লাগছে, জানি না কেন। এমনকি মেয়েটা ক্লাসেও সারাক্ষণ খুশি খুশি ভাব নিয়েছিল। আবার পরিবর্তন ঘটলো নাকি ওর? ভার্সিটি শেষে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে এলাম।
জান্নাতের রুমে এসে দেখি জান্নাত কি যেন ভাবছে আর একা একা হাসছে। মেয়েটা পাগল হলো না তো? ধ্যান ভেঙে সামনে তাকিয়ে আমায় দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েছেন কেন, বসেন। কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। জান্নাত তো একটা চেয়ার টেনে আমার সামনাসামনি বসে পড়লো। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। জি বলেন। আজ তোমায় এত খুশি খুশি লাগছে কেন? আজ কি কোনো বিশেষ দিন যার জন্য তুমি এত খুশি? আজ আমি অনেক খুশি, তবে আজ কোনো বিশেষ দিন নয়। খুব শীঘ্রই সেই বিশেষ দিনটা আসতে চলেছে। সেই বিশেষ দিনটা কি জানতে পারি? না, এখন বলা যাবে না। ওকে থাক, বলতে হবে না। এখন বই বের করো। তারপর জান্নাতকে কিছুক্ষণ পড়িয়ে ছুটি দিয়ে দিলাম। জান্নাতের বাসা থেকে বের হয়ে আসতে যাব, এমন সময় ড্রয়িং রুম থেকে আঙ্কেল আমায় ডাক দিলেন। আমিও চুপচাপ ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। জি আঙ্কেল, কিছু বলবেন? এই নাও তোমার এই মাসের টাকা। কাল থেকে তুমি আর জান্নাতকে পড়াতে আসবে না। আমি কি ঠিক মতো পড়াতে পারি না আঙ্কেল, যার জন্য আপনি আমায় বিদায় করে দিচ্ছেন? আরে সেরকম কিছুই না, আসলে জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমাকে তোমার বেতনটা দিয়ে দিলাম। বিয়ের পর তো আর তাকে অন্য মানুষের কাছে প্রাইভেট পড়ানো যাবে না। আঙ্কেলের মুখ থেকে জান্নাতের বিয়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আবার খুব কষ্ট হচ্ছে জান্নাতের বিয়ের কথা শুনে। হয়তো জান্নাতকে চিরতরে হারিয়ে ফেলবো। তাই বিয়েটা কবে হচ্ছে আঙ্কেল? সপ্তাহের মধ্যেই বিয়ের তারিখ নির্ধারিত করা হবে। বিয়ের কার্ড এখনো ছাপানো হয়নি, তবে ছাপিয়ে তোমার বাসায় অবশ্যই বিয়ের কার্ড পাঠানো হবে। তোমাকে কিন্তু বিয়েতে অবশ্যই আসতে হবে। জি আঙ্কেল, অবশ্যই আসবো। আজ তাহলে আমি আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কথাগুলো বলেই জান্নাতের বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর জান্নাতের দুষ্টুমিগুলোর স্মৃতি মনে করছি। হয়তো আর কোনোদিন জান্নাতের সাথে দেখা হবে না, এমনকি ওর দুষ্টুমিগুলোও আর দেখতে পাবো না। খুব মিস করব জান্নাতকে আর ওর দুষ্টুমি মাখা দিনগুলোকে। ভাবতে ভাবতে চোখের কোণায় কখন যে পানির ফোঁটা চলে এসেছে খেয়ালই নেই। ওই দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। বাসায় এলাম একদম শেষ রাত্রে। এসেই আম্মুর বকা শুনতে হলো, কিন্তু সেই দিকে আমার কোনো ধ্যান নেই। শুধু জান্নাতকে নিয়ে ভেবে চলেছি আমি। ওই দিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমার। আমিও বলে দিয়েছি শরীরটা বেশি ভালো না, তাই খাবো না। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। জান্নাত এখন সবসময় হাসি খুশি থাকে। একবার ভেবেছিলাম ওকে নিজের মনের কথাটা বলে দিব, কিন্তু তার হাসি খুশি চেহারাটা দেখে তাকে আর কষ্ট দিতে মন চায়নি। ওই দিন রাতে খাবার শেষে আব্বু আমায় ডেকে বললেন 2 সপ্তাহ পর নাকি আমার বিয়ে। আম্মুর কথা ভেবে আর আব্বুর মুখের উপর কিছু বলতে না পেরে আমিও বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। 1 সপ্তাহ পর ভার্সিটি শেষে বাসায় ফিরছিলাম। এমন সময় একটা পার্কের ভিতর চোখ পড়তেই চোখ আটকে গেল। দেখলাম জান্নাত একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ জান্নাতের চোখ পড়ল আমার দিকে। ছেলেটাকে নিয়ে আমার দিকে আসছে। আমি এই দৃশ্য দেখে আর ওইখানে দাঁড়ালাম না, চলে আসতে যাব। এমন সময় পিছন থেকে কে যেন বলল, স্যার একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেলাম আর পিছনে ফিরে দেখি সে আর কেউ না, জান্নাত। জান্নাত আমার কাছে এসে বলতে লাগলো, কি হলো স্যার, আমায় দেখে পালাচ্ছিলেন কেন? কই তোমায় দেখে পালাচ্ছি? আর তুমি যে এইখানে আমি দেখিনি। একদম মিথ্যা বলবেন না। আমি দেখেছি আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকে আমায় দেখছিলেন। না, আসলে তুমি ভুল দেখেছো। আমি তো এইমাত্র এদিক দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তুমি আমায় ডাক দিয়ে দাঁড়াতে বললে। হতেও পারে। তা এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই তো বাসায় যাচ্ছি। তা তুমি এখানে কি করছো? আর তোমার সাথে এই ছেলেটা কে? অনেকদিন ধরে কোথাও ঘোরা হচ্ছে না, তাই একটু ঘুরতে আসলাম আর কি। আর ওর সাথে আপনার পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে আমার হবু বর। আর সানি, এ হচ্ছে আমার প্রাইভেট টিচার। আগে উনিই আমায় প্রাইভেট পড়াতেন। ও, অনেক মানিয়েছে তোমরা দুজনকে। কথাটা হাসি মুখে বললেও কেন জানি মনে খুব আঘাত পেলাম। মনে হচ্ছে কেউ চুরি দিয়ে কলিজা কেটে নিয়ে যাচ্ছে। স্যার, 2 দিন পর আমার বিয়ে, আপনাকে কিন্তু বিয়েতে অবশ্যই আসতে হবে। আচ্ছা, আসবো। এখন তাহলে আমি যাই, বাসায় একটু কাজ আছে। আচ্ছা তাহলে যান। তারপর ওইখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসেই রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। জান্নাতকে আজ ওই ছেলেটার সাথে দেখে খুব কষ্ট লাগছে। কয়দিন পর জান্নাত অন্য কারো হয়ে যাবে, হয়তো আর তার সাথে তেমন কোনো কথা হবে না। কিছুক্ষণ পর আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলেন। কিছুই ভালো লাগছে না, তাই আম্মুকে বললাম আমি বাহির থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। ওই দিনের মতো রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে এলাম। আজ জান্নাতকে ক্লাসে দেখতে পেলাম না, হয়তো ভার্সিটিতে আসেনি। 2 দিন পর তার বিয়ে, ভার্সিটিতে এসে কি বা করবে